আসসালামু আলাইকুম। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। তো আজকের পডকাস্টে আমাদের আ বিশেষ অতিথি আছেন আমাদের কেএম শরীয়তুল্লাহ ভাই। আজকে হবে আড্ডা হবে, গল্প হবে, সবকিছু হবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, শোনা যাচ্ছে। তো আমরা শুরুতেই চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। তো ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। তো আমরা ১ম এ একটু ফর্মালিটি করে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আপনার যে একটু সংক্ষেপে পরিচয়টা দিতেন। আচ্ছা। আমি হচ্ছে আ শরীয়ত। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার। আর আমার গবেষণার কাজ হচ্ছে বেসিক্যালি অ্যাস্ট্রোনমি অ্যান্ড কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমি আসলে। তো এটা নিয়ে কাজ করতেছি আমি আপাতত। এটাই আমার সংক্ষেপে পরিচয়। তো আচ্ছা আপনাদের একটা আপনাদের প্রশ্ন চলে আসছে যে স্বাভাবিকভাবেই আপনার পড়াশোনা করছেন আপনি ইঞ্জিনিয়ারিং এ। তো অ্যাস্ট্রোনমির সাথে ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কটা মানে একটু বুঝায় বলতে বলতেন। আচ্ছা, এইটা আমি অনেক পাই। আমার বিশেষ করে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে, "ভাই আপনি ট্রিপলি থেকে কিভাবে অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন?" আসলে ব্যাপারটা যারা ট্রিপলিতে পড়ালেখা করতেছে বা কম্পিউটার সায়েন্স বা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়ালেখা করতেছে তারা আরো ভালো বুঝবে, রিলেট করতে পারবে ব্যাপারটা। এটা হচ্ছে যে ট্রিপলি এমন একটা সাবজেক্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট যেখানে মোটামুটি বাকি সব আ জায়গারই পড়ালেখা করা লাগে। আপনি যদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, তাহলে আপনাকে কম্পিউটার সায়েন্সের পড়ালেখা করা লাগবে। আপনাকে ফিজিক্সও পড়া লাগবে, আপনাকে ম্যাথমেটিক্স পড়া লাগবে, কেমিস্ট্রি পড়া লাগবে। ইভেন আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্টিং পড়া লাগছে, ইকোনমিক্স পড়া লাগছে। সো সবকিছুই পড়া লাগে। তো ঐটার মধ্যে হচ্ছে কি আমাদের একটা কোর্স ছিল যেটাকে বলা হয় সিগন্যাল প্রসেসিং আরকি বা সিগন্যালের একটা কোর্স ছিল 2nd ইয়ারে। আর হচ্ছে গিয়ে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর আরেকটা কোর্স ছিল 3rd ইয়ারে। তো ওই ২ টা কোর্সের সাথে হচ্ছে আমার অ্যাস্ট্রোনমির যেই ফিল্ডটা নিয়ে আমি কাজ করি, ওইটার সাথে সরাসরি একটা সম্পর্ক আছে। আমি বেসিক্যালি হচ্ছে আমাদের যে লাইক আ এখন জ্যোতির্বিজ্ঞানীরা যেটা নিয়ে কাজ করে, জ্যোতির্বিজ্ঞানীরা এখন ডেটা নিয়ে কাজ করে। আগের মতো এখন তারা টেলিস্কোপ দিয়ে অবজারভেশন করে সেটা ছবি হাতে আঁকে না। এখন তারা যেটা করে যে টেলিস্কোপ আকাশে পাঠায়, সেই টেলিস্কোপগুলো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন আ সিসিডি বা এই ধরনের ডিভাইসের সাহায্যে ছবিগুলোর ডিজিটাল ডেটা নেয়। তো সেই ডেটাগুলোকে এনালাইসিস করা, সিগন্যালগুলোকে প্রসেসিং করে সেখান থেকে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বের করা। এই কাজগুলো হচ্ছে গিয়ে ওই আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে কোর্সগুলো, যেটাগুলির কথা বললাম সিগন্যাল প্রসেসিং এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এগুলোতে হচ্ছে করানো শেখানো হয়। তারপর ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কথা যদি বলি, তাহলে কম্পিউটার সায়েন্স আসলে ডেটা এনালাইসিস আছে। সেখানে ডেটা এনালাইসিস এর কাজগুলো অ্যাস্ট্রোনমিতে করা যায়। বা ট্রিপলি থেকে ইমেজ প্রসেসিং করা হয়। মেশিন লার্নিং নিয়ে এখন অনেক কাজ হচ্ছে ট্রিপলি থেকে এবং সিএসই থেকে। এই কাজগুলো কিন্তু মানে অ্যাস্ট্রোনমিতে অহরহ হয়। আমি যদি উদাহরণ দেই, আপনারা হয়তোবা রিসেন্টলি ব্লাক হোলের অনেক ছবি দেখছেন, তাই না? ২০১৭ জি, সালে জি, ব্লাক হোলের ব্ল্যাক ছবি হোল। তোলা হইছে। তো এই ব্লাক হোলের ছবিগুলো যে তোলা হইছে, সেই ডেটা রিডাকশন করা লাগে। নয়েজ দূর করা লাগে আরকি। তো এই নয়েজ দূর করার যে প্রসেসটা, সেটা কিন্তু ট্রিপলি এবং সিএসইর ইঞ্জিনিয়াররা বসে এগুলো করে যে কিভাবে আরো বেটার মেথড তৈরি করা যায় যাতে নয়েজ গুলো রিডাকশন করা পসিবল হয়। তারপর রিসেন্টলি এই ব্লাক হোলের উপর একটা কাজ হইছে যে ব্লাক হোলের ইমেজগুলোকে আরো শার্প করা। সেটা করছে হচ্ছে গিয়ে প্রাইমো নামে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে। তো এই যে কাজগুলো, এগুলো বেসিক্যালি ইঞ্জিনিয়ারদের কাজ। এগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এগুলো আসলে ফিজিক্সের প্রবলেম অতটা না। তারপর ধরেন আমরা আ যে বিভিন্ন অরবিটাল নিয়ে কথা বলি। আমাদের অমুক গ্রহ অমুক জায়গায় ঘুরতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। তো এই অরবিটাল গুলোর মোশন দেখে প্রেডিক্ট করা যে নেক্সট ১ বছর পর বা ২ বছর পর এগুলো কোথায় থাকবে। এই প্রেডিকশন এর কাজগুলো হচ্ছে গিয়ে মেশিন লার্নিং দিয়ে করা হয়। তো আসলে ইঞ্জিনিয়ারদের জন্য অনেক কাজই আসলে অ্যাস্ট্রোনমিতে আছে, চাইলে করা যায়। ইভেন ওই যে যার কথা বলতেছিলাম যে আ আ
ব্ল্যাক হোলের যে ছবিটা তোলা হয়েছে সেখানে যারা লিড দিছে তারা কিন্তু প্রত্যেকেই হয় তারা কম্পিউটার সায়েন্টিস্ট অথবা ফিজিসিস্ট অথবা হচ্ছে কোনো মানে সামহাউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত। সো ইঞ্জিনিয়ারদের আসলে অনেক স্কোপ আছে অ্যাস্ট্রোনমিতে। ইভেন বাংলাদেশ ভাই থেকে যে একটু আমি একটু ১ম যদি এরকম ইন্টারাপ্ট না। করি ভাই। জি জি বলেন। হ্যাঁ, 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 ইন্টারাপ্ট হচ্ছে হ্যাঁ। আমার ধরেন যে এই অ্যাস্ট্রোনমি আসলে কি জিনিস, আর মানে এটা যদি প্রথমে একটু বলতেন, তারপর ধরেন যে আমরা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং একটু যেতাম। জি, মানে অনেকে আছে ধরেন যে নতুন একদম অ্যাস্ট্রোনমি হবে আমরা জানি না, এরকম একটা অবস্থা। জি, আচ্ছা। তাহলে ধরেন আরো অ্যাস্ট্রোনমির ভালো করে ব্যাপারে রিলেট বললে করা বলবো যাবে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাস্ট্রোনমি হচ্ছে গিয়ে আপনার আমাদের মহাকাশ নিয়ে যত ধরনের গবেষণা হওয়া পসিবল সেটাকে হচ্ছে গিয়ে আমরা অ্যাস্ট্রোনমি বলতে পারি। অ্যাস্ট্রোনমি শব্দটা আসলে আসছে অ্যাস্ট্রো থেকে। অ্যাস্ট্রো গ্রিক ভাষায় বলা হয় হচ্ছে গিয়ে স্টার। অ্যাস্ট্রো হচ্ছে তারা বোঝায় আকাশের। তা আকাশের যেকোনো ধরনের বস্তু যেগুলো উজ্জ্বল করতেছে এগুলোকে ইন জেনারেল সেন্স অ্যাস্ট্রোনমি বলে। এগুলি নিয়ে চর্চাকে অ্যাস্ট্রোনমি বলে। যদিও বর্তমানে অ্যাস্ট্রোনমি বলতে আসলে আমাদের মহাবিশ্বে যা কিছু আছে এগুলো নিয়ে যত ধরনের গবেষণা হয় মহাকাশ বিষয়ক সবকিছুই হচ্ছে অ্যাস্ট্রোনমির অন্তর্ভুক্ত। এখন এগুলো নিয়ে আসলে অনেক ধরনের রিসার্চই হয়। আগে যেটা হইতো সেগুলো হচ্ছে আগে তো আমাদের কাছে কম্পিউটারের মতো এত মানে টেকনোলজি এত হাই ছিল না যে এত বিশাল বিশাল ক্যালকুলেশন মুহূর্তের মধ্যে করে ফেলতে পারে। তখন হচ্ছে মানে আমাদের গণিতবিদ দরকার ছিল, পদার্থবিজ্ঞানী দরকার ছিল। তারা বসে, বসে সলিউশন করত। ইভেন পদার্থবিদ এখনো দরকার আমাদের। অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছেন তারা এনালিটিক্যাল সলিউশন বের করেন। কিন্তু যারা ইঞ্জিনিয়াররা হচ্ছে গিয়ে একটু শর্টকাট মারে আরকি ব্যাপারগুলো নিয়ে। তারা হচ্ছে গিয়ে এনালিটিক্যাল সলিউশন বের করেন না। এনালিটিক্যাল সলিউশন সবসময় থাকেও না। তো ওটা বের করা অনেক টাফ। ইঞ্জিনিয়াররা যেটা করেন সেটা হচ্ছে তারা একটা প্রেডিকশন বের করেন। নিউমেরিক্যাল এনালাইসিস অনেকের থাকে কোর্স। তো নিউমেরিক্যাল এনালাইসিস করে, করে ইটারেশন করে, করে বারবার তারা একটা প্রেডিকশন করেন যে আ ১০ বছর পর কোথায় থাকবে? ১০ বছর পরে বস্তুটা দেখতে কেমন হবে? অবস্থা কেমন হবে? ঠিক আছে? যেমন আমাদের সূর্য ১০ বিলিয়ন বছর পর এখন যা অবস্থা আছে, এটা অনুযায়ী ১০ বিলিয়ন বছর পর সূর্যের অবস্থা কেমন হবে? এই জিনিসগুলোর প্রেডিকশন তৈরি করাটা হচ্ছে আ মানে ইঞ্জিনিয়ারদের কাজ। আর এই অ্যাস্ট্রোনমি নিয়ে আসলে বাংলাদেশে আরো অনেক বিভিন্ন ধরনের কাজ যে হয় না এমন না। বাংলাদেশে আসলে অ্যাস্ট্রোনমি নিয়ে রিসেন্টলি অনেক কাজ হচ্ছে। আমি যদি বলি যে ট্রিপলির ফিল্ড থেকে যদি আমি বলি, ট্রিপলি থেকে আমাদের খান আসাদ স্যার ছিলেন। খান আসাদ স্যার হচ্ছে গিয়ে এখন আইইউবি-তে আছেন। খান আসাদ স্যার রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতেছেন। এটা আবার ট্রিপলির সাথে আরো বেশি রিলেটেড। বিশেষ করে ইন্সট্রুমেন্টেশন এর পার্টটা। যে আমরা তো ধরেন যে দেখি একটা টেলিস্কোপ দিয়ে কোনো একটা বস্তুকে দেখি। টেলিস্কোপ কি করে? ওই বস্তু থেকে আলোগুলো নেয়, তারপর আমরা চোখ দিয়ে দেখতে পাই। এখন এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? কোনো একটা বস্তু থেকে ধরেন একটা আলোক রশ্মি আসতেছে, কিন্তু সেই আলোক রশ্মিটা এর যে তরঙ্গদৈর্ঘ্য, সেটা ওই যে আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে না। অর্থাৎ ৩৮০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার এরকম এই রেঞ্জের মধ্যে না। তখন কিন্তু আমরা দেখতে পাবো না। যেমন ইনফ্রারেড আলো বা রেডিও এই তরঙ্গগুলো কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না। কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন ব্লাক হোল বা নিউট্রন স্টার এই ধরনের অনেক বস্তু আছে মহাকাশে। এগুলো থেকে হচ্ছে গিয়ে বের হয়। তো ওগুলো দেখার জন্য আসলে আমাদের একটা আলাদা রকমের টেলিস্কোপ প্রয়োজন হয় যেটাকে বলা হয় রেডিও টেলিস্কোপ। অনেকটা ডিশ অ্যান্টেনার মতো। আমাদের ওই যে আগেকার দিনে টেলিভিশন চ্যানেল চালানোর জন্য আমরা যে ধরনের অ্যান্টেনা ইউজ করতাম, ওরকম অ্যান্টেনা আরকি। তো এরকম অ্যান্টেনাগুলো নিয়ে বিভিন্ন গবেষণা হয় রেডিও টেলিস্কোপ নিয়ে। আ রেডিও টেলিস্কোপ তৈরি করা, ক্যালিব্রেশন করা, সেগুলো দিয়ে অবজারভেশন কিভাবে করবে, সেই ডেটা এনালাইসিস কিভাবে করবে। তো সেটা নিয়ে হচ্ছে খান আসাদ স্যারের পিএইচডি ছিল। তো উনি এখন দেশে ফিরছেন, দেশে ফিরে কাজ করতেছেন। মানে ট্রিপলির লাইনেরই লোক। এই ইলেকট্রনিক ডিভাইস গুলো নিয়ে উনি কাজ করেন। তারপর আ লাম্মি মাহাত আপু আছেন। উনি হচ্ছে গিয়ে এখনো বাইরে আছেন, এখনো কাজ করতেছেন। ট্রিপলি থেকে উনি বুয়েট ট্রিপলি থেকে পড়ালেখা করছেন। তো এরকম আসলে ট্রিপলি থেকে আরো অনেকেই যেমন আমার আমার এক ফ্রেন্ড আছে আ আ বুয়েট ট্রিপলির আ আ মাসুক। মাসুক হচ্ছে গিয়ে রিসেন্টলি গ্র্যাভিটেশনাল লেন্সিং এর একটা প্রজেক্টে ছিলেন সজীব ভাইয়ের আন্ডারে। সজীব ভাইয়া বাংলাদেশী। উনি যদিও ট্রিপলির লোক না বা ইঞ্জিনিয়ারিং লোক না। উনি আ আ ফিজিক্সের লোক। তো উনি হচ্ছে আ উনার একটা প্রজেক্ট ছিল গ্র্যাভিটেশনাল লেন্সিং এর। তো ঐটাতে সে কাজ করছে। এরকম আসলে ইঞ্জিনিয়ারিং বলতে গেলে অনেকেই কাজ করছেন এবং অনেক স্কোপ আছে ইঞ্জিনিয়ারদের এই জায়গাতে। এটাই বলতে চাচ্ছিলাম। জি, তো আমরা দর্শকবৃন্দ আমরা যেটা বুঝতে পারলাম ভাইয়ের কথা থেকে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে অনেক কিছুই পড়তে হয়। হয়তো বাইরে থেকে মানুষজন ভাববে যে ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ারিংই পড়ছে। তো এটা আসলে হয় না। আপনার সাধারণত ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আপনার ফিজিক্সের কোর্স থাকে
তারপর কেমিস্ট্রি পড়তে হয়, তারপর ধরেন যে ম্যাথমেটিক্স এর কোর্স থাকে ৪টা ৫টা এরকম করে। এছাড়াও আমার ধরেন যে যখন থার্ড ইয়ার থেকে তখন মেইনলি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো শুরু হয়। তো এক্ষেত্রে আমার ভাইয়ের কাছে জি, জানতে জি। পারলাম সেটা হচ্ছে যে একটা সিগন্যাল প্রসেসিং বলে একটা ব্যাপার আছে। সো সেখান থেকে আরকি আ মেইনলি অ্যাস্ট্রোনমিতে এখন বর্তমানে আগে যেরকম ধরেন টেলিস্কোপে দেখা, এই সেই করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করতে হতো। তো বর্তমানে সবগুলো এগুলো আরকি দেখছেন আপনারা যে কম্পিউটারাইজড হয়ে গেছে। তো এর মাধ্যমেই তিনি আরকি এই ফিল্ডে আসা যে ট্রিপলি থেকে উনি এসছে অ্যাস্ট্রোনমিতে। তো আমরা ভাইয়ের কাছে এছাড়াও জানতে পারলাম যে অ্যাস্ট্রোনমি ব্যাপারটা কি জিনিস। তো আমরা এবার একটু স্পেসিফিক কিছু প্রশ্নে চলে যাব। সো সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে অ্যাস্ট্রোনমি নিয়ে আর কি হচ্ছে? সেটা অলিম্পিয়াড হোক বা কোনো আয়োজন হোক, এগুলা যদি ভাই কিছু বলতেন। আচ্ছা, আমাকে এটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি করতে পারি। বিশেষ করে যারা স্কুল কলেজের আছে তারা অনেক জিজ্ঞেস করে। তারা অনেক ফ্যাসিনেটেড থাকে অ্যাস্ট্রোনমি নিয়ে। তো তাদের জন্য আসলে রিসার্চ বলতে গেলে সুযোগটা কম। কারণ তাদের ওই টুলস গুলো জানা থাকে না। তাদের জন্য আমি বলব যে বাংলাদেশে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড হয়। আ ইভেন এখন রেজিস্ট্রেশন চলতেছে আমার যতটুকু জানা। তো আ রেজিস্ট্রেশন চলতেছে। তো এইটা নিয়ে তারা চাইলে কাজ করতে পারে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড বেশ ভালো করতেছে তারা। রিসেন্টলি কয়েকটা মেডেল তারা আন্তর্জাতিক মেডেল তারা অর্জন করছে। তো এই ফিল্ডটাতে চাইলে যারা কলেজ স্টুডেন্ট আছে তারা এই জায়গাতে একটা চেষ্টা করে দেখতে পারে। এবং মোটামুটি ফিজিক্স জানা থাকলে এবং একটু যদি ঠিক চেষ্টা করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই ঘাটাঘাটি করলে আ সে শিখে যেতে পারবে আমার ধারণা। তো এটা হচ্ছে কলেজ লেভেল স্টুডেন্টদের জন্য। আর যদি বলি যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কি হচ্ছে? ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আসলে গবেষণার দিক দিয়ে যদি বলি, গবেষণার দিক দিয়ে সজীব ভাইয়ের একটা প্রজেক্টের কথা বললাম যে আনোয়ার জামান সজীব ভাই, উনার একটা প্রজেক্ট ছিল গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে। সেই প্রজেক্টটা আমার জানা মতে এখন কমপ্লিট হয়ে গেছে। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে আসলে যারা কাজ করছে তারা এখনো আরো কিছু প্রজেক্টে কাজ করতেছে। সো এই সুযোগটা বাংলাদেশে এখনো আছে যে গ্র্যাভিটেশনাল লেন্সিং নিয়ে কিছুটা কাজ করা। এটা ইভেন এটা অ্যাস্ট্রোনমি কমিউনিটির জন্য খুবই হাইপের একটা টপিক। মানে খুবই হট টপিক। অ্যাস্ট্রোনমাররা এটা নিয়ে খুবই কাজ করতেছেন। কারণ গ্র্যাভিটেশনাল লেন্সিং এর এই যে সেক্টরটা, এই সেক্টরটা দিয়ে অ্যাস্ট্রোনমির একটা বিশাল প্রবলেম যেটা কিনা মানে সব জ্যোতির্বিজ্ঞানীদের মানে মাথার চুল ছিঁড়ে ফেলতেছে। বিশেষ করে যারা কসমোলজিস্ট তাদের মাথার চুল ছিঁড়ে ফেলতেছে। এটাকে বলা হয় ক্রাইসিস ইন ক মানে ক্রাইসিস ইন কসমোলজি বা হাবল টেনশন বলে। আমরা তো ওই যে হাবল ধ্রুবকের নাম শুনছি হয়তোবা অনেকে। যে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে একটা নির্দিষ্ট হারে। তো ওখানে একটা ধ্রুবক চলে আসে যে হারে এটা সম্প্রসারিত হয়। ওইটাকে বলা হয় হাবল ধ্রুবক। h নট দিয়ে প্রকাশ করে। এটার মান ৭২ কিলোমিটার পার সেকেন্ড পার মেগাপারসেক বলে। কিন্তু এটা আসলে অনেক আগের ধারণা। ঠিক আছে? বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীরা হচ্ছে ২ টা ভিন্ন মেথড করে মানে ২ টা ভিন্ন মেথডে এগুলির মান বের করছেন। বের করে ২ টা ভিন্ন মান পাইছেন। একটা পাইছেন ৭০ এর মতো বা ৭৫ এর মতো। আরেকটা পাইছেন 67 এর মতো। এখন এটা আসলে হওয়ার কথা না। যে ২ টা ভিন্ন মেথডেও বের করলে ধ্রুবকের মান তো ধ্রুবকই আসার কথা। তাই না? কিন্তু আসে নাই somehow। এখন কেন আসে নাই এটা কেউ এক্সপ্লেইন করতে পারতেছে না। তো গ্র্যাভিটেশনাল লেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রিসার্চ যেগুলো হচ্ছে, সেটার মাধ্যমে বিজ্ঞানীরা চেষ্টা করতেছেন এই সমস্যাটার সমাধান করার জন্য যে অ্যাকচুয়াল ভ্যালু কোনটা 67 নাকি 75 কোনটা? তো এইটা নিয়ে হচ্ছে ওই বাংলাদেশের এই সেক্টরটাতে কাজ চলতেছে যেটা সজীব ভাই ভালো কাজ করতেছেন। এছাড়াও আসলে লেন্সড গ্যালাক্সি নিয়ে ওই যে লামিয়া ম্যাম কিছু কাজ করতেছেন। লামিয়া ম্যামের সাথে আমাদের ইউনিভার্সিটি আমি তো সাস্টে পড়ি। তো সাস্টের ইউনিভার্সিটির আমার ব্যাচমেট আছে মিলি। মিলি কাজ করছিল লামিয়া ম্যামের সাথে। তো ওদের পেপারটা নেচারে পাবলিশ হইছে কিছুদিন আগে। তো ওরা একটা স্পার্কল গ্যালাক্সি আবিষ্কার করছে। ওই লেন্স সিস্টেম নিয়ে কাজ করার টাইমে যতটুকু আমার জানা। তো গ্যালাক্সি ইভোলিউশন নিয়েও কিছু কাজ বাংলাদেশে চলতেছে। তারপর খান আসাদ স্যারের আন্ডারে কিছু হচ্ছে আ দেখলাম যে আপনার রেডিও অ্যাস্ট্রোনমি শেখানোর জন্য কিছু টুলস ডেভেলপ করার বা কিছু ট্রেইনি মডিউল ডেভেলপ করার কাজ চলতেছে। বিশেষ করে একটা রেডিও টেলিস্কোপ তৈরি করার চেষ্টা করা হইতেছে যেটা এরকম কিছু স্যাটেলাইট হচ্ছে ডিটেক্ট করতে পারবে ট্রেইন করার জন্য স্টুডেন্টদেরকে। আবার আরশাদ মোমেন স্যার আর খান আসাদ স্যারের সাথে দেখছি যে একটা ল্যাব তৈরি করা হয়েছে মোস্ট প্রবাবলি আমি সিওর না এখনো। তৈরি করা হয়েছে যেখানে হচ্ছে তারা আ আমাদের যে রি-আয়োনাইজেশন এরা বলে এটাকে, মহাবিশ্বের শুরুর ঠিক পরপরের একটা যুগ। ওই যুগটা নিয়ে হচ্ছে গিয়ে উনারা একটা রিসার্চ এর কাজ করতেছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা ছোট করে আপডেট যে
আমাদের বাংলাদেশের রিসার্চের জন্য কি হতে পারে? আর যদি বলি যে আউটরিচ এর জন্য কি হইতেছে অ্যাস্ট্রোনমি আউটরিচ এর জন্য, আমি বলব যে আ ওই যে আ কয়েকটা অর্গানাইজেশন আছে যারা বেশ ভালো কাজ করতেছে অ্যাস্ট্রোনমি নিয়ে। এর মধ্যে একটা অবশ্যই বলব যে সংগঠনে আমি হচ্ছে কাজ করছি সেটা হচ্ছে CAMSAST নামে, কোপারনিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অফ সাস্ট। এটা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অর্গানাইজেশন। আমরা রিসার্চের কাজও করতেছি প্লাস হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অন্যদের মাঝে কিভাবে ছড়ানো যায়। যেমন স্কুল কলেজের বাচ্চা অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা শিখতে আগ্রহী, তারা কিভাবে শিখবে তাদেরকে শেখানোর কাজটা করানো। এটা নিয়ে আমরা কাজ করতেছি। তারপর আরো কিছু অর্গানাইজেশন আছে যেমন চট্টগ্রামের একটা আছে আম আ চট্টগ্রামের একটা অর্গানাইজেশন আছে অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশন। তারপর রুয়েটের একটা অর্গানাইজেশন আছে। আ ওরা বেশ ভালো কাজ করতেছে আমার মতে। এই তো ভাই। আচ্ছা, তো ভাই আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিলেন। তো ভাইয়ের কাছে কিছু প্রশ্ন চলে আসছে মাথাতে। তো ভাই কিছু বললেন যেটা, যে ফিজিক্স যদি শেখা যায় টুকটাক আর কিছু বই পড়লে, তো এখানে ভাই যদি একটু বলতেন যে ফিজিক্স বলতে এখানে ইন্টারমিডিয়েটে ফিজিক্স যথেষ্ট হবে, আর কি বই দিয়ে শুরু করা যেতে পারে স্টুডেন্ট একদম নতুন করে শিখতে গেলে? আচ্ছা, যদি হচ্ছে আমি বললাম যে ওই যে মানে অ্যাস্ট্রোনমি যদি কেউ একদম বেসিক থেকে স্টার্ট করতে চায়, তা আই গেস পপ সায়েন্স এর বইটি সবাই পড়ে এখানে। অ্যাস্ট্রোনমি সাবজেক্টে ওরকম যে সবাই হয়তোবা টুকিটাকি কিছু একটা পড়ছে পপ সায়েন্স এর। তো তারপর যদি সে শুরু করতে চায় তাহলে আমি বলব যে তার ইন্টারমিডিয়েট এর কিছু জিনিস জানা থাকা লাগবে। যেমন হচ্ছে ক্যালকুলাস জানা থাকা লাগবে, ত্রিকোণমিতি জানা থাকা লাগবে। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস যদি তার জানা থাকে, তাহলে সে একটা বই দিয়ে স্টার্ট করতে পারে। বইটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অফ অ্যাস্ট্রোনমি আ আ ফান্ড সরি ফান্ডামেন্টাল অ্যাস্ট্রোনমি নামে একটা বই আছে। এই বইটা হচ্ছে সে ট্রাই করতে পারে। বেশ ভালো একটা বই। আপনার একদম বেসিক থেকে আপনার স্টারের যে অরবিটাল আ আম অ যে অরবিটের যে মেকানিক্স, সেই অরবিট মেকানিক্স নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। তারপর রেডিয়েশন মেকানিজম নিয়ে অনেক ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কিভাবে এগুলো কাজ করে সেগুলো থিওরির কথা বলা আছে। আরো অনেক কিছু। এখানে হচ্ছে গিয়ে এই বইটাতে পাবেন। একটা বলতে পারেন যে একটা কমপ্লিট সিলেবাস এটার মানে কভার করছে শর্টে। এই বইটা ভালো। এছাড়া যদি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে চান, তাহলে আমি বলব যে শমস আউটলাইন এর একটা বই আছে। ওইখানে হচ্ছে গিয়ে তারা ছোট করে থিওরি দিয়ে দেন সূত্রগুলো দিয়ে দিছে। দেন বলছে যে এই ম্যাথ গুলো হচ্ছে এখান থেকে করা যায়। কিছু এক্সাম্পল আছে, সাথে কিছু এক্সারসাইজ আছে। এই ২ টা বই আমার কাছে বেশ ভালো মনে হয়। আ এগুলি হচ্ছে থিওরি ডেভেলপ করার জন্য। আপনার যদি থিওরি ভাল লাগে তাহলে এই বইগুলো আপনি পড়তে পারেন। দেন কেউ যদি থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স এ চলে যেতে চান তাহলে আমি অ্যাকচুয়ালি আমার কাছে কোনো গাইডলাইন তার কাছে নাই। কারণ আমি ওইটা নিয়ে একদমই জানি না যে কিভাবে ওইখানে যাওয়া যায়। থিওরিটিক্যাল লাইনে যদি কেউ যায়। আর আমি যদি বলি যে আমার সাইডটা হচ্ছে অবজারভেশনাল। আমি হচ্ছে গিয়ে লাইক টেলিস্কোপে যে ডেটা গুলো নেওয়া আছে সেগুলো দিয়ে আমি হচ্ছে কাজ করি। তো এটার জন্য আমি বলব যে নেক্সট ধাপ হইতে পারে আপনি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি পাইথন শিখতে পারেন। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাস্ট্রোনমি কমিউনিটিতে হিউজ লেভেলে ইউজ হয়। কারণ এটা একদম ওপেন সোর্স এবং চাইলে আপনি যেটা যাবেন আরকি সেটা অলরেডি বিল্ড করা আছে। আপনি জাস্ট ইম্পোর্ট করবেন অ্যান্ড কাজ করবেন। অনেক ইজি। তো এই কারণে হচ্ছে পাইথন সবাই ইউজ করে। তো ওই ২ টা বই পড়ার পর আমি বলব যে হচ্ছে কি আপনি পাইথন শিখতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। দেন আ নিউমেরিক্যাল পাইথন ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নামে একটা বই আছে। নিউমেরিক্যাল পাইথন ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এই বইটা চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে কি আপনাকে ওই যে থিওরি যা পড়ছিলেন সেগুলোকে কোডিং এর মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা শিখাইছে। এই কয়েকটা বই আমার কাছে মনে হয় বেশ ভালো। আচ্ছা, তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন চলে আসছে। উনি যেটা বললেন যে অবজারভেশনাল এবং থিওরিটিক্যাল, তো ভাই এটার একটু পার্থক্য যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, থিওরিটিক্যাল বলতে হচ্ছে ভাই ওই যে আ আগের দিনের জ্যোতির্বিজ্ঞানীরা যেটা করত যে তার কাছে হচ্ছে গিয়ে একটা আ অলরেডি কিছু হচ্ছে গিয়ে ডেটা আছে বা অলরেডি কিছু থিওরি তার কাছে আছে সেখান থেকে আরো এনালাইসিস করে সে আরো নতুন কিছু একটা খুঁজে বের করতেছে। ওইটা হচ্ছে গিয়ে লাইক থিওরিটিক্যাল। আপনি ফর্মুলা গুলো নিয়ে কাজ করতেছেন। আপনি থিওরি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ? এগুলো নিয়ে হচ্ছে কাজ হয়। আরেকটু বিস্তারিত বলব আমি এটা নিয়েই একটু পর। আ সেটা হচ্ছে যে অবজারভেশনালটা আগে একটু বলি। অবজারভেশনালটা হচ্ছে যে টেলিস্কোপ দিয়ে যে ডেটাগুলো জ্যোতির্বিজ্ঞানীরা নিচ্ছেন সেই ডেটাগুলোকে কোনো একটা অনলাইন ওয়েবসাইট বা আর্কাইভ বলে এগুলোকে। আর্কাইভে হচ্ছে তারা আপলোড করে দেন।
ঠিক আছে? তাদের টেলিস্কোপ দিয়ে হয়তোবা নিচ্ছেন। যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তোলা হইছে। তারপর হাবল স্পেস টেলিস্কোপ বা এই ধরনের টেলিস্কোপগুলো করে কি? যখনই তারা সেই ডেটাগুলো নিছে, নেওয়ার কয়েকদিন পরেই সেই ডেটাগুলোকে অনলাইন আর্কাইভে দিয়ে দেয়। অনলাইন আর্কাইভে দিয়ে দেওয়ার কারণে সুবিধাটা হয় কি? যে পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো মানুষ, তার কাছে যদি জাস্ট একটা কম্পিউটার থাকে, সে সেই ডেটাকে ডাউনলোড করে সে তার রিসার্চের কাজ চালায় নিতে পারবে। এইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধার বিষয়। যে আপনার কাছে যদি জাস্ট একটা কম্পিউটার থাকে, তাহলে আপনি এখানে বসে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনমি রিসার্চ করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ডেটা নিয়ে কাজ করার হচ্ছে সুবিধা। আপনার আলাদা কোনো ল্যাবের প্রয়োজন নাই। আপনার খুব দামি যন্ত্রপাতির প্রয়োজন নাই। আপনি বসে এখানে হচ্ছে এই গবেষণার কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? আর আ যেটা বললাম যে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমারদের কাজ হচ্ছে অবজারভেশন গুলো করা। করে এগুলো ইন্টারপ্রেট করা যে আচ্ছা এটা এরকম কেন আসলো, ওরকম কেন আসলো। ঠিক আছে? আ বা হচ্ছে আ সেখান থেকে কোনো একটা ভ্যালু বের করা। যেমন আপনি হচ্ছে গিয়ে কয়েকটা গ্যালাক্সি নিলেন। গ্যালাক্সি নিয়ে তার ওই গ্যালাক্সিগুলোর বেগ কত সেটা মাপলেন। আর গ্যালাক্সিগুলো কতটুকু দূরে আছে সেটা মাপলেন। এখান থেকে আপনি চাইলে হাবল ধ্রুবকের মান বের করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে হাবল ধ্রুবকের মানটা বের করা হচ্ছে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমারদের কাজ। এখন হাবল ধ্রুবকের মান আপনি বের করছেন। কিন্তু আপনি দেখলেন যে হাবল ধ্রুবকের মানটা যেটা আসতেছে, এই মানটা আসলে এখন মানে বর্তমান যে থিওরি সেটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। যে না, হাবলের ধ্রুবকের মান এটা আসার কথা না। কিন্তু এটা আসছে। ঠিক আছে? অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার আপনাকে বলে দিল যে এটা আসছে। কিন্তু বর্তমান যে থিওরি সেটা দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন যে থিওরিটিক্যাল ফিজিসিস্ট সে করবে কি? সে নতুন কিছু থিওরি দাঁড় করানোর চেষ্টা করবে আপনার অবজারভেশনের উপর ভিত্তি করে। ঠিক আছে? যেমন ওই যে বললাম না? যেমন এখন রিসেন্টলি আরেকটা বিষয় নিয়ে হচ্ছে অ্যাস্ট্রোনমি কমিউনিটিতে বেশ আপডেট আপডেটেড কাজ চলতেছে। সেটা হচ্ছে ডার্ক এনার্জির নাম হয়তো আমরা অনেকে শুনছি। তো রিসেন্ট কিছু অবজারভেশনের মাধ্যমে বলা হচ্ছে যে ডার্ক এনার্জি এক্সিস্ট করে না। ডার্ক এনার্জির অস্তিত্বই নাই। এটা তারা বলতেছে লাস্ট ৪-৫ বছর ধরে এটা খুব হাইপে আছে। তো ওইটা ব্যাখ্যা করা যায় না। আমাদের মহাবিশ্বের বর্তমান যে মডেলটা আছে, এটাকে বলা হয় ল্যামডা সিডিএম মডেল। এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো যারা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিসিস্ট তারা করছে কি নতুন একটা মডেল তৈরি করছে যেটাকে বলা হয় টাইম স্কেপ কসমোলজি। তো এরকম নতুন একটা মডেল তারা দাঁড় করায় ফেলছে। থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্সের কাজ হচ্ছে ওই যে অবজারভেশন গুলো যখন ডিসএগ্রি করবে বা কেন এটা হইলো এক্সপ্লেইন করা যাচ্ছে না, তখন তারা নতুন কোনো একটা থিওরি দাঁড় করায় বা ওই জিনিসগুলোকে আমাদের যে প্রচলিত থিওরি আছে সেগুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। এটাই হচ্ছে পার্থক্যটা। আচ্ছা, তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম আমাদের থিওরিটিক্যাল আর অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির মধ্যে পার্থক্যটা। এবং ভাই আমাদের যেটা বললেন যে এক্ষেত্রে পাইথনটা বেশ কাজে দেয়। তো আমাদের এই চ্যানেলটাতে মূলত কোডিং থেকে শুরু করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সব স্টাফই থাকে। তো আপনারা পাইথন কিন্তু অবশ্যই শিখতে পারেন এবং অবশ্যই শুরু করা উচিত হবে। পাশাপাশি যেটা ভাই বললেন যে বইগুলো শুরু করার পরে ধীরে কিন্তু ধাপে এগোতে হবে আমাদেরকে। প্রথমত আপনাদের থিওরি পড়তে হবে, টুকটাক ম্যাথমেটিক্স জানতে হবে ইন্টারমিডিয়েটের। তারপর ধরেন যে এই যে আপগ্রেড গুলো আর আমাদের এই টোটাল পডকাস্ট যেসব ভাই আমাদের নোট দিবেন সেগুলো ইনশাল্লাহ আমরা পডকাস্ট শেষে অথবা পরবর্তীতে আমরা এটা নোট ডাউন করে দিয়ে দিব আমরা পিডিএফ আকারে অথবা অন্যভাবে। তো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নাই। তো দেখুন, এবার আমরা ভাইয়ের কাছে একটা প্রশ্ন চলে যাব। সেটা হচ্ছে ভাই আমাদের যে আপনি বললেন যে আহ বেশ কিছু অর্গানাইজেশন কাজ করে এবং আপনি একটা অর্গানাইজেশন অলরেডি কাজ করেছেন। তো এই ক্যাম্পসাস্ট ব্যাপারটা আসলে কি? মানে এটা যদি একটু গভীরভাবে বলতেন বা একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, ক্যামসাস্ট হচ্ছে যেটা করে তারা হচ্ছে বেসিক্যালি ক্যামসাস্টের গোলটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান শেখা, শেখানো এবং আল্টিমেটলি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে এসে মানুষজন শিখতে পারবে। তো আহ, যেমন এই এই যে গোলটা আছে ক্যামসাস্টের, যে তারা জ্যোতির্বিজ্ঞান শিখবে এবং শেখাবে, এটার জন্য তাদের বিভিন্ন সেক্টর কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে স্টাডি সার্কেল সেক্টর। তারা হচ্ছে ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, এদেরকে হচ্ছে বিভিন্ন পাঠচক্রের মাধ্যমে শেখানো জ্যোতির্বিজ্ঞান। যে কোনো একটা বই পড়ে আসা বা কোনো একটা নিউজ আর্টিকেল পড়ে আসা, এসে নিজেদের মধ্যে ডিসকাশন করা যে আজকে এটা আমরা শিখছি, এই টপিকের উপরে এটা শিখছি। তো হয়তোবা একজন একটা ইনসাইট দিল, আরেকজন আরেকটা ইনসাইট দিল, এভাবে করে একটা ডিসকাশন হইলে একটা কমপ্লিট আউটলাইন হয়ে যায় যে ওই টপিকে কি হচ্ছে। ঠিক আছে? তো এই যে ডিসকাশনের মাধ্যমে শেখা, এটা হচ্ছে পাঠচক্র করে স্টাডি সার্কেল সেক্টর। এছাড়া হচ্ছে লাইক
রিসার্চ এন্ড প্রজেক্ট সেক্টর আছে, তারা রিসার্চের কাজগুলো করে। যেখান থেকে ওই যে বললাম যে মিলি ছিল রিসার্চ এন্ড প্রজেক্ট সেক্রেটারি। তারপর তন্ময়ের কিছু বেশ কাজ হচ্ছে এখন। ও হচ্ছে আছে আরপি সেক্টরে। তারপর এরকম আরো কিছু, তারপর যেমন গত বছর আমরা যেটা করছিলাম, গত বছর আমরা বাংলাদেশে অ্যাস্ট্রো কোড ইনটেনসিভ নামে একটা ওয়ার্কশপের আয়োজন করছিলাম। তো ৩০ জন পার্টিসিপেন্টের আমাদের লিমিট ছিল একটা। তো দেখা গেছে যে অনেকে আবেদন করছে, আমরা সবাইকে নিতে পারি নাই। সেখান থেকে ৩০ জনকে বাছাই করে নিছি। দেন সেখানে আমরা অ্যাস্ট্রোনমির রিসার্চ গুলো কিভাবে হয় সেটা আমরা হাতে কলমে তাদেরকে শেখাইছি। এবং আরো কিছু কাজ আসলে হচ্ছে। বিশেষ করে স্কুলের যারা বাচ্চা-কাচ্চা আছে, স্কুল, কলেজের বাচ্চা-কাচ্চা, তাদের জন্য আমরা দেখা গেছে যে স্কুল প্রোগ্রাম করি যে তাদের স্কুলগুলোতে। বিভিন্ন ধরনের আমাদের টেলিস্কোপ আছে একটা, ওই টেলিস্কোপটা নিয়ে যেয়ে আমরা তাদেরকে তারাগুলো দেখানোর চেষ্টা করি। তারপর আমাদের প্রেজেন্টেশন হয়। সেই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তাদেরকে একটা জিনিস সহজে বোঝানোর চেষ্টা করি। এরকম একটা লাইব্রেরি আছে ছোট। ওই লাইব্রেরিতে হচ্ছে কিছু বই আছে। সে বইগুলো মানুষ দেখা যাচ্ছে যে পড়ে কিছুটা শিখতেছে। এই কাজগুলো আল্টিমেটলি করতেছে। অ্যা আমি যদি বলি যে শর্ট করে যে ক্যাম্পাসের অ্যাচিভমেন্ট কি এত কিছু পড়ার পর, প্রায় দীর্ঘ ১ যুগ ধরে তো সে কাজ করতেছে। ২০১২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। কাজ করতেছে। এর মধ্যে সাফল্য বলতে গেলে আমি বলব যে ক্যাম্পাসের মেম্বারদের সাফল্যটা আসলে যে আ রাফি আদনান ভাইরা ছিলেন যখন, তখন হচ্ছে গিয়ে ওই যে ২০১৮ সালে যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা হইল, সেখানে পুরো বিশ্বে ফার্স্ট হইলেন উনারা। তো উনারা ক্যামে ছিলেন। ওই জায়গাতে হচ্ছে যে লাইক মাইন্ডেড পিপল যখন পাইছেন, তখন হচ্ছে গিয়ে দেখা গেছে কোন একটা কাজ উনারা করতেছেন, মানে করতে পারতেছেন অ্যাস্ট্রোনমি নিয়ে। তারপর আ এরপর যদি বলি যে এই যে ওয়ার্কশপের কথা, যে ওয়ার্কশপ হইলো। এর আগেও আরেকটা ওয়ার্কশপ হইছে আমার জানা মতে ডেটা নিয়ে। তারপর আ স্কুল প্রোগ্রাম হইছে অনেকগুলো। অনেকগুলো স্কুলে আমরা আ গেছি। তারপর রিসার্চ পেপারের কথা যদি বলি, রিসেন্টলি অনেক রিসার্চের কাজ হচ্ছে। নেচারে পাবলিশ হলো মিলেটটা। তারপর হচ্ছে গিয়ে ইমতিয়াজ ভাই, তারপর রাফি আদনান ভাই, তানভীর ভাই, ওনাদের একটা প্রজেক্ট ছিল। ওইটা পাবলিশ হচ্ছে রিসেন্টলি, সাবমিট করা হইছে ওইটা। ওইটা গ্র্যাভিটেশনাল লেন্সিং এর উপর ছিল। তারপর হচ্ছে আ আমরা হচ্ছে যে একটা প্রজেক্টে কাজ করছিলাম। আমি, চঞ্চল, আরো আরো কয়েকজন আমরা হচ্ছে কাজ করছিলাম। তো আ অ্যাস্টেরয়েড হান্টিং নামে একটা কম্পিটিশন হয়। কম্পিটিশন বললে ভুল হবে আসলে। এটা আসলে একটা কি বলা যায়? একটা আ কি বলে? আইএএসসি বলে। ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন। এটা একটা ক্যাম্পেইন। নাসা, তারপর প্যান-স্টারস টেলিস্কোপ, আরো কয়েকটা মিলে হচ্ছে গিয়ে এটা আয়োজন করে। এখানে হচ্ছে তারা কিছু ছবি দেয়। সেখান থেকে হচ্ছে গিয়ে অ্যাস্টেরয়েড খুঁজে বের করতে, মানে বের করা লাগে বা গ্রহাণু খুঁজে বের করা লাগে। তো সেখানে হচ্ছে আমরা একটা নতুন গ্রহাণু আবিষ্কার করছিলাম। ওইটা এখন প্রভিশনাল পর্যায়ে আছে। এই রিসেন্টলি আমাদেরকে আপডেট দেওয়া হইছে যে ওইটা প্রভিশনাল পর্যায়ে আছে। ওইটা হয়তোবা আ মানে একদম আ ইয়ে হয়ে যাবে আরকি। সো এই জায়গাতে হচ্ছে গিয়ে আমরা একটা ভালো কাজ করতে পারছিলাম যে আমরা একটা গ্রহাণু আবিষ্কার করছি। এবং আমাদের দেখাদেখি পরে দেখলাম যে বাংলাদেশে আসলে আরো অনেকেই এটা নিয়ে খুব আগ্রহী এবং এটা নিয়ে কাজ শুরু করছেন। এটা নিয়ে আরো আ আ কাজ করতেছেন। মানে এটা নিয়ে কাজ হয় না এরকম না। বাংলাদেশে এর আগেও আসলে এই অ্যাস্টেরয়েড হান্টিং এর যে কম্পিটিশনটা এটা হইছে, ক্যাম্পেইনটা হইছে। কিন্তু আমি অনেকের সাথে কথা বলে যেটা বুঝছি যে তারা আসলে ওই অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো ঢিল ছুটতেছে, যে তারা জানে না যে তারা কেন এখানে ক্লিক করতেছে এবং এইটা অ্যাস্টেরয়েড কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো তারা বুঝতেছে না। মানে তারা যখন ক্লিক করতেছে তখন পাশে একটা গ্রাফ আসতেছে। গ্রাফটা দেখতে এমন কেন? সে জানে না। তো এই জিনিসগুলো আমরা ক্যাম্প থেকে ১ম বারের মতো চেষ্টা করছিলাম যে না, যে সে করবে ভালো কথা, একটা ক্যাম্পেইন করবে। ক্যাম্পেইন করতে যেয়ে সে অ্যাকচুয়ালি শিখুক যে কেন এটা এভাবে করতে হচ্ছে। সে জাস্ট মুখস্থ কিছু স্টেপ ফলো করে কাজ করে ফেলবে, এরকম হলে হবে না। তাকে বুঝতে হবে যে আমি এই কাজটা কেন করলাম? এই জায়গাতে কেন ক্লিক করলাম? তো এটা নিয়ে যখন আমরা শিখাইলাম, তারপর আমাদের কাছে মনে হলো যে আরো অনেকেই ইন্টারেস্টেড, অনেকে কাজ আ বুঝে করতেছে এখন। এরপর দেখা গেল যে আমরা তো একটা পাইছিলাম অ্যাস্টেরয়েড। আমাদের পরের টিম যাদেরকে আমরা ট্রেইন করছিলাম, তারা মোস্ট প্রবাবলি ৭ টা অ্যাস্টেরয়েড পাইছিল। তো ওগুলো হয়তোবা আ আ এখন প্রভিশনাল পর্যায়ে চলে যাবে এর মধ্যে কয়েকটা। ওইখানে আরো কয়েকজন ছিল। আ এর মধ্যে স্কুল কলেজের কয়েকজনও ছিল, ইউনিভার্সিটির কয়েকজন ছিল। তো ক্যাম তো মোটামুটি এরকম কাজ করতেছে। সামনে হয়তোবা ক্যামের আরো অনেক প্ল্যান আছে, আরো অনেক বড় প্ল্যান আছে। তারপর
ক্যাম্প টকের মতো একটা আয়োজন হয় যেখানে হচ্ছে গিয়ে বিদেশি বা বাংলাদেশি অ্যাস্ট্রোনমারদেরকে নিয়ে এসে তাদের ফিল্ডের ব্যাপারে কথা বলতে বলা হয় যে আপনি কি নিয়ে রিসার্চ করতেছেন আমাদেরকে এটা আমাদের সাথে শেয়ার করেন। আ এই ধরনের অনেক কাজ আসলে ক্যাম্প থেকে হচ্ছে এবং হয়তোবা সামনেও হবে। আচ্ছা, তো ভাই একটা প্রশ্ন মাথায় চলে আসলো যে এই গ্রহাণু ব্যাপারটা কি, মানে গ্রহ আর গ্রহের মধ্যে পার্থক্যটা কি আসলে? আর এখানে আপনারা মানে কিভাবে আর কি এই ক্যাম্পেইনটা যেটা বললেন যে অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইন, তো এটা কিভাবে অংশ নেওয়া যায়? আচ্ছা, গ্রহাণু বলতে বোঝায় যে আমাদের এই যে মঙ্গল গ্রহ, মানে পৃথিবীর পরে তো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ এবং তারপরে হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই ২ টা গ্রহের মাঝখানে বিজ্ঞানীরা দেখছেন যে আসলে আরেকটা গ্রহ থাকার কথা ছিল। কিন্তু ওইখানে আসলে কোন গ্রহ নাই। ঠিক আছে? তো গ্রহ নাই ঠিক আছে, কিন্তু গ্রহের জায়গায় তারা দেখতে পেয়েছেন যে অনেক ছোট, ছোট পাথর ছড়ায় ছিটায় আছে এবং এগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এইটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট, মেইন অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয় এটাকে। এখন বিজ্ঞানীরা এখান থেকে ধারণা করতেছেন যে এখানে হয়তোবা অনেক বিশাল সাইজের একটা গ্রহ ছিল কোনো এক কালে। পরে কোনো একটা দুর্ঘটনা ঘটছে যার কারণে এই গ্রহটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর সেটার যে ছোট, ছোট পাথরখণ্ড সেগুলো হচ্ছে এখন এইভাবে ছড়াছিটায় আছে। তো ওই গ্রহের অণু থেকে আসছে হচ্ছে গ্রহাণু। ঠিক আছে? গ্রহ ছিল সেটা ভেঙে এখন ছোট, ছোট হয়ে গেছে গ্রহাণু। তো এগুলো হয় কি? আমাদের পৃথিবী যখন এগুলোর আশেপাশে দিয়ে যায় তখন পৃথিবী এগুলোকে আকর্ষণ করে বসে মাঝে, মাঝে। তখন করে কি এগুলো পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। তখন হচ্ছে আমরা এগুলোকে দেখতে পাই। একদম আকাশেই দেখতে পাই যে উজ্জ্বল কোনো একটা বস্তু হয়ে গেছে অথবা দেখা যায় যে অনেক সময় বায়ুমণ্ডলের ভিতরে ঢুকে যায়। তখন আমরা উল্কা বা উল্কাপিন্ডের মতো এগুলো পৃথিবীতে আছড়ে পড়ে। তখন আমরা অনেক আলোতে দেখতে পারি বা ওই যে তারা খসা যেটাকে বলে ওরকম দেখতে পাই। তো আরো বড় সাইজেরও আসলে হতে পারে। ঠিক আছে? যেগুলো হয়তোবা আরো একটু পৃথিবী থেকে আরেকটু দূরে। গ্রহাণু। তো এগুলি হচ্ছে গ্রহাণু। এগুলোকে আসলে এগুলো খুঁজে বের করাটা খুবই জরুরি। কারণ যদি এরকম সাইজের হয় যে একটা গ্রহাণু যেটা কিনা বাংলাদেশের সমান সাইজের বড় এরকম কিন্তু হয়। ঠিক আছে? ইভেন দেখা গেছে যে এরকম অনেক গ্রহাণু আছে যেটা হয়তোবা চাঁদের সমান। ঠিক আছে? তো ওগুলো যদি বাই চান্স পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং পৃথিবীর আকর্ষণে যদি পৃথিবীকে আছড়ে পড়ে, তাহলে তো পৃথিবী হয়তোবা ধ্বংসই হয়ে যাবে। তাই না? তো এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এই কারণে নাসার কিছু প্রোগ্রাম আছে। তো তারা চেষ্টা করে যে এই ধরনের অ্যাস্টেরয়েড গুলো খুব দ্রুত খুঁজে বের করা এবং সেগুলো যাতে পৃথিবীতে আছড়ে না পড়ে, সেটার জন্য যথাযথ মানে ব্যবস্থা নেওয়া। তো খুঁজে বের করার জন্যই হচ্ছে তারা এরকম আ সাধারণ মানুষ যারা আছে, যাদের হচ্ছে যারা অ্যাস্ট্রোনমিতে খুবই আগ্রহী, তাদেরকে করে কি তাদেরকে এই ইমেজের মানে তাদের টেলিস্কোপ গুলো দিয়ে তারা ইমেজ তুলে আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে? তো আমাদেরকে হচ্ছে খুঁজে বের করতে হয়। তাদের বিভিন্ন মেথড আছে, ডেটা রিডাকশন করতে হয়। তাদের একটা সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করে খুঁজে বের করতে হয়। তো এই পুরো জিনিসটা আসলে ওই যে IASC নামে একটা ওয়েবসাইট আছে ওদের, কসমো সার্চ নামে। সেখানে গেলেই তারা বিস্তারিত বলে দিছে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। একটা টিম রেজিস্ট্রেশন করতে হয় আরকি বেসিক্যালি। তো টিম ওয়াইজ পার্টিসিপেট করতে হয়। তো টিম রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে, কিভাবে হচ্ছে গিয়ে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, কিভাবে সেই সফটওয়্যারের ভিতরে আপনি ছবিগুলো দিয়ে এনালাইসিস করবেন, সেগুলো ডিটেইলস এ তারা বলে দিছে। চাইলে ওইখানে তাদের পিডিএফটা পড়ে আপনি শিখে নিতে পারবেন অটোমেটিক্যালি। এগুলোর জন্য আসলে টাকা-পয়সা দরকার হয় না। এটা আমি বলে দিচ্ছি আরকি। টাকা-পয়সার একদমই দরকার হয় না। আপনি পুরোটা ফ্রিতে করতে পারবেন, ফ্রি অফ কস্ট এ। আপনি জাস্ট পিডিএফটা পড়লে মানে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। আপনি যদি ডিটেইলস এ শিখতে চান তাহলে হচ্ছে গিয়ে ওই যে আমি বললাম ক্যামসাস্ট এ মোস্ট ওয়েলকাম আপনাকে ফ্রিতে শেখাবে ক্যামসাস্ট। এগুলো হচ্ছে ক্যামসাস্ট অলওয়েজ করে। ফ্রিতেই করে মানে করে একদম ভলান্টিয়ারি। তো এই ধরনের যদি কাজ করতে চান অ্যাস্টেরয়েড খোঁজাখুঁজি নিয়ে তাহলে আমি বলব যে ওই যে IASC লিখে সার্চ করলে বা কসমো সার্চ লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইট চলে আসবে। সেখানে অ্যাস্টেরয়েড হান্টিং রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আপনারা ওগুলো পড়ে করতে পারবেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। কিন্তু যেটা জানা হয়নি এখনো যে ভাইয়ের অ্যাস্ট্রোনমির পিছনে মানে আগ্রহের কারণ কি? এছাড়াও কিন্তু ভাইয়ের বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে। যেমন তিনি ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। তো পাশাপাশি অ্যাস্ট্রোনমি এবং পার্টিক্যাল ফিজিক্স নিয়ে গবেষণা করছেন। তো এই যে মানে বিজ্ঞানের প্রতি বিশেষ করে মানে অ্যাস্ট্রোনমি এবং ফিজিক্স এই টাইপের উপর আগ্রহ। তো এটা মানে কিভাবে জন্ম নিল এবং এটার পিছনে কারণটা কি আসলে? আচ্ছা এইটা আসলে আ আ ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে ১ম আসি মানে ফার্স্ট ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই নাই।
এটা হচ্ছে ১ম ব্যাপার। আর আমার হচ্ছে সবসময় চেষ্টা ছিল যে আমি হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স এই দিকটাতে যাবো। এইটা আমার সবসময় চিন্তা ছিল। কারণ আমার কাছে আ অলওয়েজ ফিল হইতো যে ইঞ্জিনিয়াররা আসলে কখনোই সায়েন্স নিয়ে ওইভাবে কাজ করতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার এখনো মনে হয় এটা। এর রিজনটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু বেসিক্যালি সায়েন্স না। ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে সায়েন্টিস্টরা যে থিওরি গুলো ডেভেলপ করে, সেগুলো দিয়ে টুলস তৈরি করা এবং সেই টুলস গুলোকে আপগ্রেড করা, ডিজাইন করা, ইউজ করা। এগুলো হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারদের কাজ। হ্যাঁ? তো এই জিনিসগুলো আসলে এই যে অ্যাস্ট্রোনমাররা এই কথাগুলো বলে যে, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার এরা হচ্ছে কখনো সায়েন্স প্র্যাকটিস করতে পারে না। কারণ এদের কাজ হচ্ছে যে সায়েন্টিস্টরা যারা যেই জিনিসগুলো তৈরি করে যায়, এরা হচ্ছে ওই জিনিসগুলো জাস্ট ইউজ করে, নাথিং এলস। তো আ আমি হচ্ছে গিয়ে যেই কাজটা করছি ইউনিভার্সিটি আসার পরে যখন আমি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তখন উম আ ক্যাম্পাসটা আমি ঢুকছিলাম জাস্ট ফর ফান যে দেখি করোনার বন্ধ-টন্ধ আছে। একটু এক্সপ্লোর করে দেখি। বিশেষ করে অ্যাস্ট্রোনমি নিয়ে আসলে ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন ছিল যে খুব জোস একটা জিনিস। তো এটা এক্সপ্লোর করে দেখি। তো এক্সপ্লোর করতে যেয়ে দেন ১ বছর পর হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে ওকে ঠিক আছে আমি হচ্ছে আ এক্সপ্লোর তো করছি অনেক বাট এটাতে আমার ফিউচার তো নাই। তখন আমি অ্যাস্ট্রোনমি নিয়ে কি করা যায় ফিউচারে এটা নিয়ে কোন আগ্রহ মানে আইডিয়াই ছিল না আমার। তো আমি হচ্ছে আ ভাবছিলাম ওকে ঠিক আছে অর্গানাইজেশন আছি জাস্ট টু এক্সপ্লোর বাট আমি হচ্ছে ছেড়ে দিব ১ বছর পর। তো ১ বছর পর যখন আমি চিন্তা করলাম যে ছেড়ে দিব, তখন আমাদের অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইমতিয়াজ ভাই আর রবিন ভাই ছিলেন জেনারেল সেক্রেটারি। তো উনাদের সাথে একদিন একটা এই যে কাউন্সেলিং সেশন থাকে আ কয়েক মাস পর। তো ওইখানে কাউন্সেলিং সেশনে দেখা গেছে যে আমি বসছি, বসে অনেক আড্ডা-টাড্ডা দিচ্ছি। তখন আমি ভাইরে বলতেছিলাম যে, "ভাই আমার তো এরকম মনে হচ্ছে না যে আমি এখানে কোন ফিউচার আছে। তো আমি ছেড়ে দেই নাকি? ছেড়ে দিয়ে রোবোটিক্স করি বা হচ্ছে এরকম কিছু একটা করি। অ্যাস্ট্রোনমি নিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং থেকে যাবো কিভাবে?" তখন হচ্ছে ভাইরা বলতেছিলেন যে, "না আসলে সুযোগ তো আছে। সুযোগটা হচ্ছে এই।" যেমন ২ টা বলছেন আমাকে। একটা হচ্ছে গিয়ে যে কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমি যেটা নিয়ে আমি এখন কাজ করতেছি, ডেটা নিয়ে। আরেকটা বলছিলেন যে রেডিও অ্যাস্ট্রোনমির কথা। যে রেডিও অ্যাস্ট্রোনমিতে কি হয়? যেটার কথা আমি একটু আগে বললাম। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে উনারা আ মানি আমাকে আইডিয়া দিলেন যে এগুলো করা যায়। দেন আমি আবার ভাবলাম যে ঠিক আছে, অ্যাস্ট্রোনমি নিয়ে তো ছোটবেলা থেকে একটা ফ্যাসিনেশন কাজ করছে। আ আমি ফিজিক্সও তো মোটামুটি ভাল লাগে আমার। বিশেষ করে ম্যাথমেটিক্সও তো বেশ ভাল লাগে। তো একটু চেষ্টা করে দেখি। তো চেষ্টা করে যখন দেখতে গেলাম ১ম একটা প্রজেক্ট করলাম ইমতিয়াজ ভাইয়ের সাথেই প্রজেক্ট করলাম একটা ওই যে একটা এ এটাকে ব্লাক হোল মানে ব্লাক হোল বললে আসলে একটু ভুল হবে বাট সুবিধার জন্য আমি বলছি ব্লাক হোল। তো ব্লাক হোলের ভর কিভাবে বের করে? এইটার একটা প্রজেক্ট করলাম আমরা ডেটা দিয়ে এবং খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যে এটা এত ইজিলি মানে করা যায় এবং অ্যাস্ট্রোনমাররা আসলে এত ক্লেভার মাইন্ডেড পিপল যে ওনারা এভাবে এটা করতে পারে। এই জিনিসটা থেকে যে এই জিনিসটা বের করা যায়। ওনাদের মাথায় যে এই জিনিসটা আসতে পারে। আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমার কাছে মনে হলো যে ঠিক আছে। এটা নিয়ে তাহলে আমি আরেকটু এফোর্ট দেই। এফোর্ট দিয়ে দেখি যে মানে কতদূর যাইতে পারে। দেন ওই তো ওইখান থেকে মনে হলো যে আগ্রহের জায়গাটা আসলে আরো আগে থেকেই ছিল। বিশেষ করে অ্যাস্ট্রোনমি জিনিসগুলো আমার খুব ফ্যাসিনেটেড লাগতো যে আচ্ছা আ এরকমও মানে জিনিসপত্র আছে মহাবিশ্বে। বিশেষ করে যখন পড়ালেখা শুরু করলাম অ্যাস্ট্রোনমি নিয়ে তখন দেখতেছিলাম যে মহাবিশ্বে আসলে এমন বস্তুও আছে যে জিনিসগুলো এত ফাস্ট ঘুরে মানে আপনি অবাক হয়ে যাবেন যে এ এগুলোকে বলা হয় পালসার বা মিলিসেকেন্ড পালসারও বলে অনেক সময়। যে এই পালসার গুলো হচ্ছে মানে পৃথিবী তো নিজ অক্ষের উপরে ২৪ ঘন্টায় একবার ঘুরে আসে, তাই না? তো পালসার হচ্ছে এমন একটা বস্তু যেটা কয়েক মিলি সেকেন্ডে নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে পারে। এবং এটা এত ফাস্ট যে আপনি যদি এটার উপরে থাকেন, যে আপনি এটার উপরে কখনো থাকতেই পারবেন না। আপনি ছিটকায় পড়ে যাবেন। এরকম অবস্থা। এবং এই বস্তুগুলোর ওজন এতই ঘন যে মানে আপনি যদি ১ চামচ ওইখান থেকে নেন, ১ চামচ যদি মানে পৃথিবীর ১ চামচ মাটি যদি নেন তাহলে তো এর ওজন তেমন কিছু না। কিন্তু ওই পালসারের যদি ১ চামচ আপনি নিতে পারেন, তাহলে আপনি আসলে হাত রাখতে পারবেন না। ওইটার ওইটার কয়েক লক্ষ টন ওজন হবে। ঠিক আছে? তো এরকম বহু জিনিস আছে। ব্লাক হোলের ব্যাপারে অনেকেই জানে যে ব্লাক হোল জিনিসগুলো আলো পর্যন্ত মানে শুষে নেয়। এবং আমরা জানি না যে ব্লাক হোলের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। এটা নিয়ে কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। তারপর মহাবিশ্বের শুরু কিভাবে হইছে? এই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত অনেক থিওরি আছে যে মহাবিশ্বের স্টার্টিং পয়েন্টটা কোন জায়গায়? এবং এন্ডিং কিভাবে হবে? এই যে এন্ডিংটা নিয়ে যদিও আমরা এখন মোটামুটি একটু
আমাদের আইডিয়া হইছে যে হয়তোবা এভাবে হবে মহাবিশ্বের অন্তিম পরিণতি। কিন্তু এই যে রিসেন্ট যে আবার কিছু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে যে ডার্ক এনার্জি আদৌ এক্সিস্ট করে কিনা? এটা যদি এক্সিস্ট না করে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে এই যে এতদিন পর্যন্ত আমরা বললাম যে মহাবিশ্বের মডেল এইটা এবং অন্তিম পরিণতি এরকম হবে, তাহলে এগুলো আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে। এরকম আসলে আ এই জিনিসগুলো আমাকে অলওয়েজ পুশ করে যে ঠিক আছে কন্টিনিউ করো। জিনিসটা তো জোস। আগায়া যাও, আগায়া যাও। এইভাবে হচ্ছে গিয়ে আরকি মোটিভেশনটা আসতেছে। তো ভাইয়ের মোটিভেশন থেকে আরেকটা জিনিস মনে পড়লো। ভাই কিন্তু আমাদের একটা গ্রুপের ফাউন্ডার এবং নাম হচ্ছে ট্যাকিয়ন। তো এখানে দুইটা প্রশ্ন মাথায় আসে সবসময় যে ট্যাকিয়ন নামটা দেওয়ার পিছনে কারণটা কি, আর এই গ্রুপটা খোলার পিছনে উদ্দেশ্য বা এটা কি নিয়ে মূলত কাজ করে, এটা যদি বলতেন ভাই। আচ্ছা। আ ট্যাকিয়ন নামটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে ট্যাকিয়ন এমন একটা পার্টিকেল যে পার্টিকেলটা আলোর বেগের থেকে দ্রুত বেগে যেতে পারে। হ্যাঁ? আমরা হয়তোবা ওই যে আপনারা যারা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ছেন স্পেশালটা, সেখানে আইনস্টাইন কি বলছিল? আইনস্টাইন বলছিল যে মহাবিশ্বের মানে ২য় স্বীকার্য যেটা, যে আলোর বেগের থেকে বেশি বেগে আসলে কোন কিছু যেতে পারে না। তো এটা ট্রু। এটা এখনো পর্যন্ত ট্রু। ট্যাকিয়ন হচ্ছে একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল। এটা আমরা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারি নাই। এটা জাস্ট ম্যাথমেটিক্স মানে এক্সিস্ট করে। এই পার্টিকেলটা হচ্ছে এই আলোর থেকে বেশি বেগে যেতে পারে এবং এটা আইনস্টাইন থিওরিকে ভঙ্গ করে না। ঠিক আছে? মানে আইনস্টাইনের থিওরিকে ভঙ্গ না করেই সে আলোর থেকে বেশি বেগে যেতে পারে। এটা আইনস্টাইনের থিওরির একটা লুপ হোল বলা যায়। আ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার ব্যাপারে যে এটা টাইমে ব্যাকে মানে মানে চলতে পারে। অর্থাৎ আমরা তো সবসময় দেখি না যে আমরা সবসময় ফিউচারের দিকে অগ্রসর হচ্ছি। সময় সামনের দিকে যাচ্ছে। কিন্তু ট্যাকিয়ন এমন একটা পার্টিকেল যে কিনা টাইম ট্রাভেল করে পাস্ট এ যাইতে পারে। পাস্ট এ যেয়ে সে কোন একটা ইফেক্ট ফেলতে পারে। দেন আবার সে মানে প্রেজেন্ট এ ব্যাক করতে পারে। এরকম অনেক আ ভুতুড়ে জিনিসপত্র হচ্ছে গিয়ে ট্যাকিয়ন পার্টিকেলটা করতে পারে। বাট এখন পর্যন্ত সে খাতা কলমে আছে। সে আ তার এক্সিস্টেন্স এখনো পর্যন্ত হচ্ছে আমরা খুঁজে পাই নাই এবং খুঁজে পাওয়ার মতো কোন যন্ত্র এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এইটা। তো এটা হচ্ছে ট্যাকেন এর নামটা আমরা রাখছি এই কারণে যে আমরা চাই যে বাংলাদেশে আসলে বিজ্ঞান চর্চা করাটা খুবই টাফ। যেখানে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের জন্য টাফ। বাংলাদেশের মানুষকে বিজ্ঞান বুঝানোটা টাফ। বিশেষ করে বিজ্ঞান যেভাবে চর্চা করা উচিত সে মানে ওইটা টাফ। আপনি বিজ্ঞান যেটা আমি এই জিনিসটা অনেক এর আগেও কয়েক জায়গাতে বলছি যে বাংলাদেশে বিজ্ঞান চর্চাটা করা হয় হচ্ছে গিয়ে আপনার আ এমনভাবে যে সে ফিজিক্স খুব ভালোবাসে, এটা সে বলতেছে। ফিজিক্সে সে খুব ভালো, এটা সে বলতেছে। দেন সে ফিজিক্স না পড়ে সে মানে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা আসলে হইল না তো। আমার আমার কাছে মনে হয় না যে এই জিনিসটা তো মানে সায়েন্টিস্ট তাকে তো মানে করতেছে না। সে আল্টিমেটলি ইঞ্জিনিয়ার হচ্ছে। সে সায়েন্টিস্ট হচ্ছে না। এবং সায়েন্টিস্টরা যেভাবে চিন্তা করে সেটাও তার মধ্যে ডেভেলপ হচ্ছে না। তো এই কারণে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষকে বোঝানোটা এতটা টাফ। এই কারণে আমরা হচ্ছে গিয়ে এই নামটা ট্যাকিয়ন দিছি। কারণ ট্যাকিয়ন একটা কাল্পনিক কণা। ঠিক আছে? আমাদের যে চিন্তাটা আমরা যেইটা নিয়ে স্ট্রাগল করতেছি, এই চিন্তাটা এখন পর্যন্ত আমরা কল্পনাতেই রাখছি যে হয়তোবা একদিন বাংলাদেশে এরকম কিছু একটা হবে যার কারণে বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি বিজ্ঞান নিয়ে ভাবতে শিখবে। অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা যেভাবে তাদের থিওরি গুলো ডেভেলপ করে, যেভাবে তাদের চিন্তাভাবনাগুলো ডেভেলপ করে, ওইভাবে আ মানুষ চিন্তাভাবনা করবে। এই চিন্তাগুলো খুবই আইডিয়ালিস্টিক, খুবই কাল্পনিক। এই কারণে নামটা মানে ওইভাবে দেওয়া হইছে। আর ট্যাকিয়ন কি করে এটার ব্যাপারে যদি বলি, এটা হচ্ছে যে বাংলাদেশে যে মানে যেটা বললাম যে বাংলাদেশের মানুষকে বিজ্ঞান শেখানোটা আ এবং অ্যাকচুয়ালি বিজ্ঞান কিভাবে চিন্তা করতে শেখায়, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে ওই মেথোডোলজি তে নিয়ে আসার জন্য হচ্ছে গিয়ে আমরা কাজ করি। যেমন আমি যদি বলি যে সায়েন্টিফিক মেথোডোলজি বা বৈজ্ঞানিক যে পদ্ধতি, যে পদ্ধতি ফলো করে বিজ্ঞান সকল চিন্তাধারা করতে আ উৎসাহ প্রদান করে। ঠিক আছে? যে ১ম এ আমরা কি করি? ১ম এ আমরা আ একটা চিন্তা ধারণা ডেভেলপ করি যে ঠিক আছে আ কোন একটা জিনিস সেটা নিয়ে আমার একটা চিন্তা থাকবে যে
হয়তোবা জিনিসটা এরকম বা ওরকম। লাইক আমি রুমের ভিতরে ঢুকলাম, রুমের ভিতরে ঢুকে দেখলাম যে আমার অনেক শীত করতেছে। তো আমি এখান থেকে একটা ধারণা আসলো আমার মাথায় যে হয়তোবা এসি অন করা। ঠিক আছে? তো এই যে একটা জিনিস আমি অনুভব করলাম, অনুভব করে আমি একটা ধারণা দিলাম, এটাকে বলা হয় হাইপোথিসিস। এখন হাইপোথিসিস তৈরি করার পর বিজ্ঞানের 2nd ধাপ হচ্ছে হাইপোথিসিসকে টেস্ট করা। তো টেস্ট করার জন্য আমি করলাম কি এসির রিমোট নিলাম। রিমোট নিয়ে আমি অফ করার চেষ্টা করলাম। অফ করার কিছুক্ষণ পরে দেখলাম যে রুম গরম হয়ে গেছে। তো সেখান থেকে আমি আমার হাইপোথিসিস টেস্ট করে দেখলাম যে ঠিক আছে আসলেই ওই যে এসিটা অন ছিল হয়তোবা। এই কারণে আমার ঠান্ডা লাগতেছিল। তো আমার এই যে ধারণাটাকে আমি টেস্ট করলাম। টেস্ট করার পর হাইপোথিসিসটা যখন প্রমাণিত হয়ে গেল, তখন তাকে আমি বলতেছি থিওরি। এখন বিজ্ঞানীরা থিওরি একবার টেস্ট করে শেষ করে দেন না। তারা বারবার ওই থিওরিকে টেস্ট করেন। এইটা করেন কারণ হচ্ছে এটাকে আ ফিলোসোফার অফ সায়েন্টিস্ট নামে ফিলোসোফার অফ সায়েন্স এর একজন লোক ছিলেন কার্ল পপার নামে। তিনি বলছেন থিওরি অফ ফলসিফিকেশন। যে বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করেন যে তাদের যে থিওরিটা তারা ডেভেলপ করছেন সেটাকে ভুল প্রমাণিত করার। আরো বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সিনারিওতে ফেলে ভুল প্রমাণিত করার। যদি কোনো একটা কারণে ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে ওই থিওরি বাতিল বলে গণ্য হবে। আর যদি এরকম না হয় যে না ভুল প্রমাণিত হয় নাই, তাহলে ওই থিওরিটা আরো স্ট্রং হয়। তো এইভাবে এই যে চিন্তাভাবনাগুলোকে এভাবে ডেভেলপ করা, একটা মানুষ কিভাবে চিন্তা করতেছে সেই সায়েন্টিফিক মেথোডলজি নিয়ে আসা যেটা কিনা আমরা সায়েন্টিফিক মেথোডলজি আসলে অনেক আগের, আরো অনেক আগের। আপনার সেই গ্রিকদের সময় থেকে মানুষজন এভাবে চিন্তা করা ডেভেলপ করতেছে। দেন এটা একটা স্ট্রাকচারে আসছে হচ্ছে ওই যে আ আ আল-হাজেন বা ওই টাইমে আরবরা যারা হচ্ছে ছিলেন, ওই টাইমে তারা একটা স্ট্রাকচারে আনছেন যে যে সায়েন্টিফিক মেথোডলজি কি হওয়া উচিত, সেগুলো বর্তমানে এসে এখন ডেটা আছে আমাদের কাছে, এখন স্ট্যাটিস্টিকস আছে। এই জিনিসগুলো দিয়ে আরো স্ট্রং করা হইছে এই মেথোডলজিটাকে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে এগুলোর মধ্যে আনা যায়? চিন্তাভাবনাগুলোকে কিভাবে ওই গণ্ডির মধ্যে ফেলা যায় এবং কিভাবে বাংলাদেশ থেকে আরো ভালো বিজ্ঞানী তৈরি করা যায়? এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ট্যাকিয়ন কাজ করতেছে। তো ভাইকে ধন্যবাদ ট্যাকিয়ন নিয়ে কিছু বলার জন্য। তো ট্যাকিয়ন নিয়ে যেটা ভাই একটু বললেন যে আ সায়েন্টিফিক মেথোডোলজি। তো এখানে একটা জিনিস আমার মনে পড়ল। যখন আমি ইন্টারে পড়তাম তো তখন আমাদের ইন্টারমিডিয়েটের যে কেমিস্ট্রি বইটা, তো কেমিস্ট্রি বইয়ের মানে অনেক কিছুই মাথায় ঢুকতো না যে এখানে হুট করে এই জিনিসপাতিগুলো কেন আসছে? কিন্তু বাংলাদেশে যে বইগুলো লেখা হয়, তো এই বইগুলোর মূল যে ঝামেলাটা হয়, এখানে জাস্ট আপনাকে কোন একটা ম্যাথ সলভ করা শিখাবে বা কোন একটা ধরেন যে আপনাকে কনসেপ্ট আপনাকে জাস্ট মানে পরীক্ষায় পাস করার মতো করে বলবে। বাট এটা আমরা কেন এভাবে চিন্তা করছি বা এটা কেন এরকম করে আমরা হলো? ফর এক্সাম্পল আমি যদি কেমিস্ট্রি একটা উদাহরণ দেই। যেমন ধরুন আমাদের কেসি, কেপি বা এই জিনিসগুলো আছে। তো বাংলাদেশের বইয়ে দেখবেন যে আপনার জাস্ট বলে দিচ্ছে যে কেসি ইকুয়ালস টু এটা এই কারণে হচ্ছে, এই কারণে হচ্ছে। বাট বিদেশি বইগুলোতে যেগুলো করে আপনার ধরেন সেখানে আপনার একদম বেসিক থেকে শুরু করে এবং প্রত্যেকটা জায়গায় উদ্দেশ্য থাকে যে এটা কেন এভাবে করলাম? উদ্দেশ্যটা কি? এবং এমনও দেখেছি আমি ধরেন বই পড়তে গিয়ে আপনার কোন একটা ওষুধ নির্মাণ করছে। তো যেমন আমরা জানি কি যে এগ্রিকালচার এর ক্ষেত্রে হয় কি আমাদের কিন্তু ইনসেক্টিসাইড অর্থাৎ যেগুলা আমাদের কীটনাশক এগুলা ইউজ করতে হয়। তো ওই বইটাতে স্বীকার করছে যে কীটনাশক আসলে ব্যবহার করলে ক্ষতি হয়। কিন্তু তবুও কেন ইউজ করতে হচ্ছে? যাতে করে মানে যে আমাদের প্রোডাকশনটা লাগবে সেই প্রোডাকশনটা ধরে রাখার জন্য। এই যে একটা সাপোজ এই ছোট হুম, কিন্তু সিম্পল একটা কনসেপ্ট। মানে একটা ধারণা দিল যে কেন এটা ইউজ করা হচ্ছে। বাট মানে তারা আগে শেখায় যে কিভাবে আর কেন কোটায় করা হচ্ছে। কিন্তু আমাদের যে বইগুলোতে সেগুলো এগুলা থাকে না। জাস্ট এখানে করা হয়। কীটনাশক প্রয়োগ করা হয় এই। উদ্দেশ্য কি, ক্ষতি কি না কি কোন কিছু নাই। তো এই যে ভাই যেটা বললেন যে মানে বিজ্ঞানের চর্চা করাটা, তো এটা আমরা সাধুবাদ জানাই ভাইকে। এই ট্যাকিউন নিয়ে কাজ কর। তো ট্যাকিউনে মনে হয় আমাদের ম্যাগাজিনও ভাই বের করতেন। তো ওখানে আমরা দেখছিলাম ইন্টিগ্রেশন বি মনে হয় ওখানে বিভিন্ন হতো। তো ভাইয়ের কাছে এই ট্যাকিউন সম্পর্কে স্পেসিফিক আরেকটা প্রশ্ন যদি করি যে এখানে কি আপনারা কোনো অ্যাস্ট্রোনমি নিয়ে স্পেসিফিক কোনো কাজ করেন? আচ্ছা এটা নিয়ে আমি বলব। তার আগে একটু শর্ট করে ভাইয়ের সাথে এড করি। সেটা হচ্ছে ওই যে বলতেছিলেন যে আমাদের যে বইগুলোর অবস্থা। তো রিসেন্টলি হচ্ছে গিয়ে বাংলা একাডেমি থেকে একটা লেখকদের সেমিনার আয়োজন করা হয়েছিল। তো সেখানে আমি ইনভাইটেড ছিলাম। আমি গেছিলাম। তো সেখানে এই কথাগুলো আমি রাখছি যে আ বইগুলোকে যদি হচ্ছে গিয়ে আপনি কনটেক্সট দিতে না পারেন, টপিক গুলো যদি কনটেক্সট দিতে না পারেন,
যে কেন সে এটা করবে? তাহলে আল্টিমেটলি আপনি হয়তোবা ভালো কারিগর তৈরি করতে পারবেন। হ্যাঁ? মানি ভালো ওই যে আমরা যেটা আরো মানি একদম বাংলা ভাষায় বললে হচ্ছে কামলা তৈরি করতে পারবেন। যে তারা হচ্ছে গিয়ে আপনার জন্য হচ্ছে খেটে দিতে পারবে। হ্যাঁ? কিন্তু আল্টিমেটলি আপনি কেপলারের মতো সায়েন্টিস্ট তৈরি করতে পারবেন না। কারণ কেপলারের মতো সায়েন্টিস্ট তৈরি করতে হইলে আপনাকে জানাইতে হবে যে কেপলার সায়েন্স নিয়ে চর্চা করার সময় কিসের মধ্যে দিয়ে গেছে এবং তাকে কি, কি জিনিস ফেস করা লাগছে। তারপরও সে কিভাবে বিজ্ঞানের জন্য কাজ করে গেছে। ঠিক আছে? এখন বাংলাদেশের মানুষকে যদি আপনি ওগুলো ওইভাবে না জানান এবং যদি কনটেক্সট টা না জানান, তাহলে বাংলাদেশের মানুষ ওই বিষয়গুলো ওইভাবে হচ্ছে ধরতে পারবে না। আপনি যেটা বললেন যে কীটনাশকের কথা। বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে আ ফিজিক্সকে খুব গুরুত্ব দিয়ে পড়ে এবং অনেকের কাছে ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেমিস্ট্রি এই জিনিসটার প্রতি তাদের এত ভয়, এত একটা এখন এই রিজনটা হচ্ছে যে বইগুলো এভাবেই লেখা হইছে। ওখানে জাস্ট আপনার কিছু ফ্যাক্টস দেওয়া আছে যে এটা হইলে এটা হয়, এটা হইলে এটা হয়, এটার নাম এটা। তো সে এগুলো জেনে তো আসলে তার কাছে কোনো লাভ নাই। ঠিক আছে? ওই যে আমি বলতেছিলাম একটা জায়গায় যে আ আমাদের যে সূর্য হচ্ছে বলতেছে যে আজকের দিনটা ওই যে ডিসেম্বর মাসের কোনো একটা দিনে বলতেছে সামার সলস্টিস এর দিনে যে আ আজকে হচ্ছে সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত। এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে? এইটা হচ্ছে দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ-টিউজ করা হচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এইটা জেনে আমার লাভটা কি? এইটা জাস্ট আমার ব্রেইনের একটা মেমোরিজ সে জাস্ট ওয়েস্ট করলো। এটা জানায়ে যে আজকের দিন, আজকের দিনে সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট রাত এটা তুমি মাথায় রাখো। এখন এটা সে পরের বছর মনে করবে যে আজকে হতে পারে। এইটা আমি জেনে লিটারেলি কোনো লাভ নাই আমার। আমাকে যেটা আমার যেটা এখান থেকে নিতে হবে সেটা হচ্ছে কেন আজকে বড়দিন হইলো? কেন আজকে ছোট রাত হইলো? এই জিনিসটা আমার শিখতে হবে। এই জিনিসটা যদি আমি শিখতে পারি তাহলে আমার ব্রেইন অ্যাকচুয়ালি কাজ করা শিখলো। ব্রেইন স্টর্ম করা শিখলো। ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে আপনার মাথার ভেতরে একটা ইনটুইশন ডেভেলপ হবে। এই জ্ঞানটা, এই যে আপনার ব্রেইন যেটা কাজ করা শিখলো, এটা হয়তোবা পরবর্তীতে কোনো একটা আ নতুন প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু আপনি যেটা ফ্যাক্ট মাথায় নিয়ে বসে মানে বসে রইলেন, আপনি প্রসেসটা শিখলেন না, তাহলে এটা পরবর্তীতে কোনো জায়গাতে আসলে হেল্পফুল হবে বলে আমার আমার ধারণা মতে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের রাইটারদেরকে একটু করা উচিত। শুধুমাত্র যে আসলে টেক্সট বই এরকম না। টেক্সট বইগুলো অনেক ভালো আ লেখা উচিত। টেক্সট বইগুলোকে কনটেক্সট এর মধ্যে আনা উচিত। আর হচ্ছে এই যে আমাদের যে অন্যান্য যে বইগুলো, বিশেষ করে পপ সায়েন্স এর বই যেগুলো লেখা হয়, এগুলোর টপিকের মধ্যে ভেরিয়েশন আনা উচিত। শুধুমাত্র ফিজিক্স এর কয়েকটা বই, জ্যোতির্বিজ্ঞানের কয়েকটা বই, ম্যাথ এর কয়েকটা বই থাকলে হবে না। এখানে বায়োলজির বই থাকতে হবে, কেমিস্ট্রির বই থাকতে হবে, কৃষি বিজ্ঞানের বই থাকতে হবে এগুলো। মানে আমাদের দেশ কৃষি নির্ভর দেশ অথচ কৃষি বিজ্ঞান নিয়ে বই নাই। এই জিনিসটা খুবই উইয়ার্ড। চিকিৎসা বিজ্ঞান নিয়ে বই নাই। মানুষজন পড়বে কি? মানে কোত্থেকে পড়বে? কোনো নাই তো এখানে। আমি আমি যখন কৃষি শিক্ষা পড়তাম, তখন কৃষি শিক্ষা লাইক মুখস্থ করতেছি আমি। আমি পড়তেছি যে আমাদের যে ক্ষেত তৈরি করব আমি সেই ক্ষেতের দৈর্ঘ্য এত হবে, প্রস্থ এত হবে, আইল এত মানে আইলের দৈর্ঘ্য এত হইতে হবে। এখন কেন এত হইতে হবে? এই জিনিসটা তো শেখানো লাগবে। তাই না? এই জিনিসটা যদি আপনি না শেখান, তাহলে তো সে যে মুখস্থ করে তো কুলাইতে পারবে না। এত ইনফরমেশন। এগুলো আরকি একটু এড করার ছিল। আর ট্যাকেন এর ব্যাপারে যদি বলি যে ট্যাকেন অ্যাস্ট্রোনমি নিয়ে আলাদাভাবে কিছু করে কিনা? এটা হচ্ছে এখনো পর্যন্ত আসলে আলাদাভাবে আমরা কিছু স্টার্ট করি নাই। এর রিজনটা হচ্ছে আমি নিজেও তো এখনো ওই আন্ডার আ আন্ডার ডেভেলপমেন্ট এর মধ্যে আছি। তো আমার আসলে আ চিন্তাভাবনা আছে একটা। সেটা হচ্ছে যে আমি আ যদি হচ্ছে গিয়ে ভাগ্যে থাকে, আল্লাহ যদি নেয়, তো পিএইচডি যদি আমি করতে পারি তো পিএইচডি টাইমে হয়তোবা আমি এটা নিয়ে আলাদা একটা প্ল্যান করব যে ঠিক আছে বাংলাদেশের মানুষের জন্য আমি হয়তোবা এখন কিছুটা শিখছি যেটা আমি এখন ডেলিভার করতে পারবো প্রপারলি। তখন হয়তোবা আ আমি চেষ্টা করব যে ট্যাকিয়ন থেকে আলাদা করে কিছু করার। এখন আপাতত ওরকম প্ল্যান নাই। বাট আমরা চেষ্টা করি যে অ্যাস্ট্রোনমি রিলেটেড যে আপডেট গুলো বাংলাদেশে হচ্ছে, কোথায় কি অপরচুনিটিস আছে সেগুলো শেয়ার করার। সাথে অ্যাস্ট্রোনমি নিয়ে অনেকেই জিজ্ঞেস করে যে আ আ যে কি করা যেতে পারে? আমি এটা শিখতে চাচ্ছি, ওইটা শিখতে চাচ্ছি, কি করব? এগুলো নিয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা আমরা করি। বাট আলাদাভাবে এখন পর্যন্ত আমরা কিছু স্টার্ট করি নাই। ভাইকে ধন্যবাদ এই আমাদের ট্যাকিয়ন নিয়ে এই সুন্দর পরিকল্পনার জন্য।
তো এভাবে দেখুন আমাদের যে চিন্তাগুলো, যে ধরেন যে দেশকে নিয়ে চিন্তা করা বা আমাদের এই যে ধরুন যে আমরা যে পড়াশোনাগুলো করছি, যারা সরকারিতে পড়াশোনা করছি, স্কুল, কলেজ, ভার্সিটি, এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা এক একটা স্টুডেন্টের পিছনে খরচ করা হয়। বাট আল্টিমেটলি দেখা যাচ্ছে স্টুডেন্টটা বের হয়ে আরো লক্ষ লক্ষ টাকা সে মানে জাস্ট খাচ্ছে, কিন্তু কিছু দিচ্ছে না। তো এই ধরনের আমার চিন্তাটা কিন্তু থাকা উচিত, ডেভেলপ করা উচিত এগুলো নিয়ে। তো ভাইয়ের কাছে হ্যাঁ, আরেকটা হ্যাঁ। প্রশ্ন জি চলে আসছে, সেটা হচ্ছে যে ভাই আমি দেখছিলাম মাঝখানে যে পাইথন নিয়ে একটা কোর্স করছিলেন উনি, মূলত অ্যাস্ট্রোনমি বা এই রিলেটেড। এই কোর্সে মূলত কি কি শিখানো, একটু যদি বলতেন আমাদের দর্শকরা, যেহেতু এখানে কোডিং রিলেটেড অনেকে থাকতে পারেন, এটা যদি বলতেন। আচ্ছা, আমার ওই ইয়াটা ছিল হচ্ছে বেসিক্যালি আমি ৮ টা মডিউলে ভাগ করছিলাম। সেখানে ওই জ্যোতির্বিজ্ঞানের যে কিছু, কিছু ছোট, ছোট কাজ, যেমন ধরেন ইমেজের ডেটা নেওয়া কোনো একটা আর্কাইভ থেকে নিয়ে স্ট্যাকিং করা, স্ট্যাকিং করে সেখান থেকে একটু ইমেজের আ আ ইমেজটাকে আরেকটু ক্লিয়ারলি কিভাবে দেখতে পাবে, এই জিনিসগুলো। তারপর ধরেন যে ডেটা এনালাইসিস কিভাবে করবে, তারপর বিভিন্ন সেলেস্টিয়াল কোঅর্ডিনেট সিস্টেম থাকে। যেমন একটা স্টার আকাশের কোথায় আছে সেটা খুঁজে বের করা। সেখান থেকে আরেকটা স্টারের দূরত্ব কতটুকু, এটা বের করা। তারপর কোনো একটা গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা আছে কি নাই, এইটা খুঁজে বের করা, ক্যালকুলেট করা। এই টাইপের অনেক টপিক মিলিয়ে আমরা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা জিনিসই আসলে কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমির মধ্যে পড়ে। আপনি পাইথন দিয়ে কোড করে বের করতে পারবেন। কারণ প্রত্যেকটার সাথে ডেটা আছে। ডেটা যেখানেই আছে সেখানে আপনি হচ্ছে গিয়ে এরকম কাজ করতে পারবেন। এখন যেহেতু ডেটাগুলো ওপেন অ্যাক্সেস আছে, সবার জন্য উন্মুক্ত, তা আমরা ওগুলো নিয়েই কাজ করছি কিছুটা। আ শেখানোর চেষ্টা করছি সবাইকে যে কিভাবে আপনি ঘরে বসে জাস্ট একটা কম্পিউটারে কোড করে এই ডেটাগুলো নিয়ে অ্যাস্ট্রোনমি রিসার্চ এ অন্তত হাতে খড়িটা করতে পারবেন। হয়তোবা রিসার্চ এখনো ওভাবে শুরু করতে পারবেন না। কিন্তু অন্তত টুলস গুলো শেখা হইলো। যে কিভাবে জ্যোতির্বিজ্ঞানীরা করে। সূর্যের ভর জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে মাপলেন? কিভাবে আমি দেখতে পাই যে অন্য একটা আ গ্রহ থেকে কোন একটা সিগন্যাল আসতেছে কিনা? অন্য একটা স্টার কতটুকু দূরে আছে? এগুলো জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে মাপেন? এই বিষয়গুলো বেসিক আরকি। এই ধরনের কিছু প্রজেক্ট আমরা করানোর চেষ্টা করছি সেখানে। তো আমরা জানতে পারলাম যে আমাদের যে অ্যাস্ট্রোনমি এখানে ওভারঅল যদি আমরা বলি যে বর্তমানে থিওরিটিক্যালের পাশাপাশি আমাদের কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমি, বিশেষ করে এই যে ডেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের কোডিং থেকে শুরু করে বিভিন্ন জিনিসপাতি জানতে হয়। এবং ভাই একটা আমাদের গাইডলাইন দিলেন, আমাদের টোটাল পডকাস্ট আমরা শুনতে পারলাম। তো ভাইয়ের কাছে আমাদের লাস্টে যে জিনিসটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের আজকে এই টোটাল টপিক নিয়ে, অর্থাৎ এই যে ট্রিপলি, তারপর ধরেন যে অ্যাস্ট্রোনমি, তারপর টোটাল অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ, এগুলো নিয়ে যদি একটা লাস্ট সামারি হিসেবে আপনি যদি কিছু বললেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, সামারি হিসেবে যদি আমি বলি যে আমি অলওয়েজ যেটা দেখি, হ্যাঁ? বিশেষ করে গত ৫ বছর ধরে তো আসলে ফিল্ডে কাজ করতেছি। এগুলো নিয়ে মানুষের সাথে অনেক কথাবার্তা হইছে। বিজ্ঞান নিয়ে, বাংলাদেশের বিজ্ঞান নিয়ে, টেকনোলজি নিয়ে কি করা যেতে পারে। আমার কাছে অলওয়েজ মনে হয় যে বাংলাদেশে অনেক অপরচুনিটিস আছে। অনেক বলতে অনেক। কিন্তু আমাদের ২ টা সমস্যা। ১ নাম্বার সমস্যা হচ্ছে আমরা সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারি না। এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা যতটা না এফোর্ট দিচ্ছি, তার থেকে বেশি আমরা অভিযোগ করতে পছন্দ করি। অনেকে দেখা যায় যে কোনো এফোর্টই দিচ্ছে না, বাট সে বলতেছে বাংলাদেশে থেকে তো কিছুই সম্ভব না। ঠিক আছে? এই জিনিসগুলো অনেক দেখছি আমরা। যে আমরা যখন কাজ শুরু করছি তখন অ্যাস্ট্রোনমি নিয়ে কথা যদি বলি, অ্যাস্ট্রোনমি যখন কাজ শুরু করছি, "আরে বাংলাদেশে তো অ্যাস্ট্রোনমি নেই, কিছুই সম্ভব না।" কিন্তু ২ বছরের মধ্যে আমরা দেখছি যে না, রেজাল্ট তো আসে। আমরা তো কাজ করলে কাজ তো হয় এবং মানুষজন তো খুঁজে পাওয়া যায়। সায়েন্স নিয়ে যখন কাজ শুরু করছি আমরা তখনও দেখছি যে সায়েন্স নিয়ে বাংলাদেশের মানুষ একদমই ইচ্ছুক না এবং বাংলাদেশের মানুষ শুধুমাত্র ওই Facebook এই সায়েন্স নিয়ে আছে। কিন্তু এদেরকে আপনি ২ টা ম্যাথ সলভ করতে দেন, করতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে না, হয়তোবা ১,০০০ জন মানুষ যদি আপনি ধরেন, তার মধ্যে হয়তোবা ১০০ জন মানুষকে আপনি খুঁজে পাবেন যারা অ্যাকচুয়ালি আগ্রহী এবং তারা অ্যাকচুয়ালি আপনি যদি বলেন যে এটা
পড়েন তাহলে তারা অ্যাকচুয়ালি ওইটা পড়বে, ওই বইগুলো এফোর্ট দিয়ে পড়বে। তো খুঁজে বের করতে হবে আপনাকে। আ যে মানে আপনি অবশ্যই একটা দেশের সব মানুষকে শিক্ষিত করে ফেলতে পারবেন না। এটা পসিবল না। সেটা বাংলাদেশের জন্য হোক, আমেরিকার জন্য হোক, আর যেকোনো দেশের জন্যই হোক। মানে কোন একটা দেশের সকল মানুষকে আপনি intellectual বলে ফেলতে পারবেন না। হয় না এটা। মানে এটা বাস্তব না। তো বাংলাদেশের মানুষেরও প্রত্যেকটা মানুষকে আপনি একদম সায়েন্টিফিক মেথোডোলজি অনুযায়ী চলবে, সায়েন্টিফিক চিন্তা করতে পারবে, ওই লেভেলের তাদের intellectuality চলে আসবে। সবাই হাতে, হাতে দস্তয়েভস্কির বই নিয়ে হচ্ছে গিয়ে মানে আলোচনা করবে। এগুলি পসিবল না। কিন্তু আমরা চেষ্টা করতে পারি এই সংখ্যাটা, এই অনুপাতটা বৃদ্ধি করার। ঠিক আছে? তো ওইটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে রিসেন্টলি কিছু কাজ শুরু হইছে। কিছু ইন্টেলেকচুয়াল কাজ করার সায়েন্স নিয়ে, টেকনোলজি নিয়ে কিছু বেশ বড়সড় আপডেট আসতেছে। যেমন দেখতেছিলাম হচ্ছে গিয়ে রকেট্রি নিয়ে কিছু কাজ চলতেছে। তারপর আপনার আ আ ওই যে আ আমাদের অ্যাস্ট্রোনমিতেই আসলে স্পারসো নামে একটা অর্গানাইজেশন আছে। তো এটা এতদিন আসলে জাস্ট মানে হাসি আসে আসলে এগুলোর ব্যাপারে শুনলে যে জাস্ট মানে পড়েছিল। এটার কোনো কাজ তেমন একটা হয় নাই। কিন্তু কৃষি নিয়ে চাইলে এটা অনেক কিছু করতে পারত। আবহাওয়া নিয়ে চাইলেই অনেক কিছু করতে পারত। হয়তোবা ডিপ স্পেস নিয়ে এটার কাজ করার ক্ষমতা নাই। কিন্তু চাইলেই কৃষি নিয়ে অনেক কিছু করতে পারত। আমাদের দেশের কৃষকরা আসলে আ তেমন কিছুই আপডেট পায় না। কিন্তু চাইলে দিতে পারত। তো দিলে বন্যার আগে দিয়ে কৃষকরা যদি ধান কেটে ফেলে, তাহলে হচ্ছে গিয়ে এই তাদের মানে ক্ষয়ক্ষতিগুলো হয় না। চাইলেই এই অর্গানাইজেশন গুলো করতে পারত। তারপর আ যেমন এই জিনিসগুলো পসিবল হইছে কেন? এই যে আইসিডিডিআরবি এখন হচ্ছে গিয়ে আমাদেরকে খুব ভালো কিছু আপডেট দিতে পারে। যে কলেরা এখন আমাদের দেশে মহামারী আকার ধারণ করে না। এই রিজনটা হইছে যে এই যে স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে আমরা হচ্ছে বলতে পারি, রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা বলতে পারি যে ঠিক কোন সময়ে কলেরার উপদ্রবটা বাড়বে। হ্যাঁ? আমাদের বঙ্গোপসাগরের কিছু শৈবাল আছে এগুলো দেখে আমরা বলতে পারি যে কখন কলেরার মহামারীটা বাড়বে। ঠিক ওই সময়ে যেয়ে আইসিডিডিআরবির যারা ডাক্তার বা যারা ভলান্টিয়ার আছে তারা যেয়ে বাসাবাড়িতে হচ্ছে গিয়ে ওষু আ ও ওষুধ, তারপর বিশুদ্ধ পানি, স্যালাইন এগুলো দিয়ে আসে। তো এই যে সুযোগগুলো এগুলোকে কাজে লাগাইতে হবে। অলরেডি কিছু কাজ আগাচ্ছে। আইসিডিডিআরবি বেশ ভালো কাজ করতেছে জনস্বাস্থ্য নিয়ে। হ্যাঁ? স্পারসো তে কিছু চেঞ্জ আসতেছে। তারপর রকেট্রি নিয়ে কিছু কাজ হচ্ছে আমি যতটুকু জানি। তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অটোমোবাইল নিয়ে কিছু কাজ হচ্ছে। অটোমোবাইল থেকে কুয়েটে কিছু কাজ হইছে, সাস্টে কিছু কাজ হইছে। তারপর হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে কিছু কাজ হচ্ছে। মেশিন লার্নিং নিয়ে বাংলাদেশে ব্যাপক কাজ হচ্ছে। তারপর ডেটা নিয়েও তো অনেক কাজ হচ্ছে। এই ধরনের অনেক সুযোগ সুবিধা বাংলাদেশে আছে যেগুলো রিসেন্টলি স্টুডেন্টরা বুঝতেছে এবং তারা এই কাজগুলো হচ্ছে আগায় নিতেছে একেক করে। আশা করি যে সামনে আরো এই কাজগুলো আগায় যাবে এবং আ আ আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? আমি বলব যে বাংলাদেশের মানুষের কন্ট্রিবিউশন এর উপায় হচ্ছে যে তারা নিজেরা কাজ করা, এটা একটা উপায়। 2nd উপায়টা হচ্ছে যে আরেকজন যখন কাজ করতেছে তখন তাকে ডিমোটিভেট না করা যে, "তুমি তো পারবা না, এটা তো বাংলাদেশে হয় না।" এইভাবে ডিমোটিভেট না করে যদি আপনি মোটিভেশনটা দিতে নাও পারেন তাহলে জাস্ট চুপচাপ থাকেন। ওইটাও খুব হেল্পফুল হবে তাকে ডিমোটিভেট না করার ক্ষেত্রে। এই ২ টা কাজ I guess যদি বাংলাদেশের মানুষজন করতে পারে, তাহলে নেক্সট এ আসলে বেশ ভালো কিছু উদ্যোগ এবং ভালো কিছু কাজ আমার কাছে মনে হয় যে বিজ্ঞান প্রযুক্তি থেকে করা পসিবল। ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো লাস্টে একটা জিনিস আমার মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমাদের যখন আমরা ফিজিক্স বই পড়ি, তো ফিজিক্সে দেখবেন যে 9-10 বলেন বা ইন্টারমিডিয়েটে শুরুর যে চ্যাপ্টারটা থাকে সেটা কিন্তু থাকে হচ্ছে রাশি, তারপর ধরেন যে ত্রুটি, বিচ্যুতি সেই জিনিস নিয়ে। তো আমাদের সবথেকে যে বেশি ইম্পোর্টেন্ট অর্থাৎ সায়েন্সে ধরেন যখন আপনি প্র্যাকটিক্যাল মেজারমেন্টে যাবেন বা প্র্যাকটিক্যাল আসলে সায়েন্স শিখতে যাবেন তখন কিন্তু এই অধ্যায়টার ইম্পর্টেন্স সবথেকে বেশি হয়। কারণ এই জিনিসটা না জানলে মানে এরর মানুষজন বোঝে না। তো এই অধ্যায়টা কিন্তু সবথেকে লেস ইম্পোর্টেন্ট দেওয়া হয় কারণ পরীক্ষায় সবথেকে কম আসে প্রশ্ন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ওভারঅল অবস্থা সায়েন্স এন্ড টেকনোলজি গবেষণা। তো ভাইকে এবার আমরা যেটা বলবো যে ভাই আপনি লাস্ট ২-১ টা কথা বলে আমাদের ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাবো। আমরা শেষ করে দিব। হ্যাঁ, এটাই আমি আপনার সাথে একমত।
আম এটা তো অবশ্যই ক্লাস 6 থেকে এগুলি শুরু হয়। ক্লাস 6 এর হচ্ছে ওই যে বললাম সায়েন্টিফিক মেথোডলজি কিভাবে কাজ করে, হাইপোথিসিস এগুলো এক্সপ্লেইন করাই হয় না এবং তাদেরকে আসলে এগুলোর মধ্যে নিয়ে নিয়ে যাওয়া হয় না। যার কারণে কখনোই তারা বিজ্ঞান যে কিভাবে কাজ করতেছে তারা এগুলো জানতে পারে না। ইভেন মানে ইউনিভার্সিটিগুলোতেও আন্ডারগ্রেড লেভেলে রিসার্চ এর মেথোডলজি যেটা, এটা শেখানোর জন্য মেক্সিমাম ডিপার্টমেন্ট গুলোতে আসলে আলাদা কোনো কোর্স থাকে না। খুব কম ডিপার্টমেন্টেই রিসার্চ মেথোডলজি আন্ডারগ্রেডে থাকে। তো এই তো আমি হচ্ছে গিয়ে আশা করতেছি যে বাংলাদেশের মানুষজন এটা নিয়ে সামনে আ কাজে আরো উন্নতি করবে। বিশেষ করে বাংলাদেশের যে সেক্টর গুলো যেগুলোতে বাংলাদেশ অনন্য যেমন কৃষি, তারপর জনস্বাস্থ্য এই বিষয়গুলো। এগুলোতে খুব ভালো আগাইতে পারবে আমার কাছে মনে হয়। আমি এটা নিয়ে আশাবাদী। আর আপনাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ এই পডকাস্টটা আয়োজন করার জন্য। আর বর্তমানে মেক্সিমাম জিনিসই যেহেতু ডাটা রিলেটেড হয়ে গেছে, ডেটা সব জায়গাতেই আছে। তো আ হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে গিয়ে নেক্সট ডে আই গেস আ আপনাদের যে আ একাডেমি আছে সেখান থেকেও হয়তোবা নেক্সট ডে আপনারা আরো কাজ করবেন যাতে তারা এই সেক্টরটাতে যে রিসার্চ এ কিভাবে তারা আগাইতে পারে, টুলস গুলো কিভাবে শিখতে পারে এটা নিয়ে তারা হচ্ছে কন্ট্রিবিউট করতে পারবে। এটাতে আশা করি আপনারা হেল্প করতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ। ভাইকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এই নিয়ে আমাদের আগ্রহ আছে। আমাদের সামনে কাজ করার, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক গবেষণাগুলো থেকে শুরু করে এগুলো নিয়ে আগ্রহ আছে আমাদের। তো ইনশাআল্লাহ আমরা ভাইকেও আশা করি পাশে পাবো। ভাইয়ের যদি কখনো দরকার হয় আমরা ভবিষ্যতে আবার হয়তো ভাইকে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমাদের আরো সামনে এগোনোর জন্য। তো তাহলে আমরা দর্শকদের বিভিন্ন কমেন্ট একটু পড়ে নিই। আমাদের এখানে আব্দুল্লাহ সাহাব লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। তারপর আমাদের আরাফাত রহমান ভাই বলেছেন ইন্টারেস্টিং পডকাস্ট। তো রৌনক মৃধা ভাই বলেছেন সেরা। এমডি নুরুজ্জামান ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদেরকে সবাইকে বলবো আপনারা এটা শেয়ার করে দিন। আমরা চাই হচ্ছে এই যে মেসেজটা আমাদের শহীদ ভাই আজকে দিলেন যে আমাদের বিজ্ঞান নিয়ে, আমাদের বিশেষ করে অ্যাস্ট্রোনমি নিয়ে এবং ওভারঅল বিজ্ঞান নিয়ে আমাদের কিভাবে এগোতে পারি আমরা, বা কিভাবে আমাদের অনেক ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেগুলো একটা যে গাইডলাইন। তো এটা না আজকে টোটাল আলোচনা ছিল। তো আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। আমরা আবারও শেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শরীয়তুল্লাহ ভাইকে। উনি অনেক ব্যস্ত সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন। ১ ঘন্টা ৮ মিনিট চলছে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমরা সামনেও ভবিষ্যতে এভাবে আপনি কাজ করতে থাকবেন এবং আপনার জন্য শুভকামনা রইলো এবং দর্শকদের জন্য শুভকামনা রইলো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।